হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছো কাইন্ডলি আমাকে একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা। তারপরেই আমরা আজকের ক্লাসটা শুরু করব। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের ক্লাস নিচ্ছি। শেষ আমরা চ্যাপ্টার 4 পড়েছিলাম, তারপর চ্যাপ্টার 3 এর একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম, একদম সবার শেষের ক্লাসটা। সো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 2, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। এই অধ্যায়টা আমরা পড়বো, খুবই মজা করে পড়বো, প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ভিডিও ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা সব কিছু, এবং দুপুরে খেয়ে আসছো কিনা। ঠিক আছে, ক্লিয়ার এভরিথিং? আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার বলতেছো। ঠিক আছে, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি, একটু জানাও তো কেমন আছো তোমরা। তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা হয় না। কেমন আছো সবাই? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকজন জয়েন করছো। ওকে, কেমন চলতেছে কলেজের পড়াশোনা? মাত্র তোমরা কলেজে অনেকদিন যাবত ক্লাস করে ফেলছো, সামনে হয়তো মিড টার্ম যে পরীক্ষাটা সেটাও হয়তো চলে আসতেছে সামনে। ওইটার মধ্যেই এই অধ্যায়টা কিন্তু থাকবে। যেই কলেজের পরীক্ষা দাও, অধ্যায় 2 আর 3 এই দুটার মধ্যেই মূলত তোমাদের যে প্রথম এক্সামটা হয় সেটা থাকে সিলেবাসে। ঠিক আছে, সো এই অধ্যায়টা কিন্তু সিলেবাসে থাকবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমাদের এখনই যদি ক্লাসের সাথে পড়ে শেষ করতে পারো তোমাদের জন্য কিন্তু ইফেক্টিভ হবে। দেখো, আমরা কিন্তু আইসিটিতে অলরেডি 3টা অধ্যায় শেষ করে ফেলছি। আইসিটির যে বড় বড় 3টা অধ্যায়, অধ্যায় 3, 4, 5, 3টা অধ্যায় শেষ করে ফেলছি। অনেকের হয়তো চ্যাপ্টার 3 পড়া হয় নাই, অনেকের হয়তো চ্যাপ্টার 4 পড়া হয় নাই, অনেকের হয়তো চ্যাপ্টার 5 পড়া হয় নাই, অনেকের হয়তো যে কোনো 2টা পড়া হয় নাই। সো কেন ওইগুলো মিস গেছে? কারণটা হচ্ছে তুমি একটা ক্লাস হয়তো মিস দিয়ে দিছো, যে কারণে তোমার মনে হচ্ছে যে এই ক্লাসটা না বুঝলে পরেরটা বুঝবো না, পরেরটা না বুঝলে এর পরেরটা বুঝবো না, যে কারণে তুমি ক্লাসগুলো আর সিরিয়ালি ধরতে পারো নি, তাই না? সো এই অধ্যায়টা ওইগুলোর তুলনায় ছোট। সো চেষ্টা করবা লাইভ ক্লাসের সাথে যদি শেষ করতে পারো, তোমার ক্লাসটা কিন্তু জমবে না। হ্যাঁ, এখন ক্লাসের পোস্ট দেওয়ার পরে সবাই কমেন্ট করতেছিলাম যে ভাইয়া কয়টা ক্লাস লাগবে, এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। যে অধ্যায় কি কি পড়বো এটা থেকে বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া কয়টা ক্লাস লাগবে। সো এই অধ্যায়ে আমাদের টোটাল ক্লাস লাগবে 6টা। ঠিক আছে, 6টা ক্লাসে অধ্যায়টা কভার হয়ে যাবে। এরপর আরেকটা ক্লাস আমাদের লাগবে হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার জন্য। ঠিক আছে, সো বলা যায় যে 6টা বা 7টা ক্লাসের মধ্যে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আজকে হচ্ছে প্রথম ক্লাস। এই অধ্যায়টা চ্যাপ্টার 3, 4, 5 এগুলোর মতো না। দেখো, চ্যাপ্টার 3, 4, 5-এ তোমরা কি পড়ছিলা? চ্যাপ্টার 3, 4, 5-এ তোমরা পড়ছিল হচ্ছে ম্যাথ আছে অনেক, বা কোড আছে অনেক, বা জিনিসটা বুঝে লেখা যায়, তাই না? এই অধ্যায়ও বুঝে লেখা যায়, বাট এই অধ্যায়ের মুখস্থ পার্টটা বেশি। এখানে একটু বর্ণনামূলক প্রশ্ন বেশি। সো তোমাকে বর্ণনা করতে হয়। মনে করো আগের তৃতীয় অধ্যায়ের গ ঘতে কি ছিল? গতে একটা ম্যাথ ছিল, ঘতে হয়তো তোমাকে একটা সার্কিট আঁকতে বলছিল, বা একটা ট্রুথ টেবিল আঁকতে বলছিল, বা একটা লজিক সার্কিট ডিজাইন করতে বলছিল, তাই না? ওইগুলা কিন্তু কাইন্ড অফ মুখস্থ জিনিস না, তোমাকে ব্যাখ্যা করতে হয় না, তাই না? চ্যাপ্টার 4-এ তোমাকে হয়তো একটা টেবিল, এইচটিএমএল একটা টেবিলের কোড লিখতে বলছিল, বা একটা লিস্টের ট্যাগের কোড লিখতে বলছিল। চ্যাপ্টার 5-এ হয়তো ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে বলছে গ নাম্বারে, ঘ নাম্বারে হয়তো একটা প্রোগ্রাম লিখতে বলছে। কিন্তু এই অধ্যায়ের ঘ নাম্বারের প্রশ্নগুলো হবে এরকম যে এটা কেন হচ্ছে ব্যাখ্যা করো। গ নাম্বারের প্রশ্নগুলো এরকম হবে যে এটার পার্থক্য লেখো। সো একটু বর্ণনামূলক পড়াশোনা এই অধ্যায় 2 আর 1-এ বেশি, যে কারণে আইসিটিতে অধ্যায় 1 আর 2 এই দুইটা স্টুডেন্টরা ভয় পায় বেশি। কারণটা হচ্ছে এখানে বর্ণনামূলক প্রশ্ন বেশি। ঠিক আছে, এখন তোমাদের যদি সাজেশন দিতে হয় যে মনে করো পরীক্ষা হলে তুমি পরীক্ষা দিচ্ছ, অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসছে, তোমার অধ্যায় আনসার করা লাগবে 3টা। এখন মনে করো যে তুমি চ্যাপ্টার 3, 4, 5 এটা থেকে সবগুলা প্রশ্ন পারতেছো, সবগুলা প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ো। যদি এরকম হয় যে চ্যাপ্টার 3, 4, 5 থেকে খুব ভালো করে প্রশ্ন তুমি পারো, এগুলো আনসার করার দরকার নেই, কারণ অধ্যায় 1 এবং 2 যেই তো বর্ণনামূলক উত্তর, বাংলার মতো অনেকটা। সো তোমার এখানে কিন্তু নাম্বারটা টিচার ইচ্ছা করলে কিন্তু কমাইতে পারে। সৃজনশীলে পুরো নাম্বার তার ইচ্ছা না হলে কিন্তু নাও দিতে পারে। কিন্তু চ্যাপ্টার 3, 4, 5 ওইগুলো তো ফিক্স নাম্বার, লেখলে ফুল মার্কস। বুঝছো? সো যদিও এগুলো ভালো করে পারো তাহলে ওইগুলাই উত্তর করার চেষ্টা করবা। তার মানে এই না যে অধ্যায় পড়তে হবে না, অধ্যায় পড়তে হবে। অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ তো তোমার আর অপশন নেই। সো অধ্যায়টা একটু মুখস্থ টাইপের, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2,
কিন্তু আমার ক্লাসে আমি সবসময় তোমাদেরকে এটা বলি যে আমি সবসময় এটা চেষ্টা করি যে তোমাদের যেন মুখস্থ করতে না হয়, বা যে জিনিসটা তুমি মুখস্থ করবো এটা যেন তুমি নিজে চোখ অফ করলেই নিজের কানে বাজে, এরকমভাবেই আমরা ক্লাসটা শেষ করবো। অর্থাৎ ক্লাসে জাস্ট আমি যেটা বলি আমার কথাগুলো তুমি যদি শোনো, এক কান দিয়ে ঢোকাও আর মাথার মধ্যে রাখো, তাইলে কান অফ করলে শুনতে পাবা। সো মুখস্থ করতে হবে না, এমনিই তোমার মনে চলে আসবে সেটা। ঠিক আছে? তোমাকে যদি আমি একটা পার্থক্য লিখতে বলি তুমি এমনিই সেটা লিখতে পারবা পার্থক্য, তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আমরা ওইভাবেই পড়বো। সো আমার চেষ্টা থাকবে এটা, যেহেতু অধ্যায়টা মুখস্থ টাইপের, এই অধ্যায়টাকে কিভাবে একদম কম্প্যাক্ট আকারে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? সো ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা তোমাদের আর বইয়ে মুখস্থ করতে হবে না লাইন বাই লাইন, চোখটা অফ করবা, কান দিয়েই তুমি শুনতে পাবা যে ভাইয়া ক্লাসে কি বলছিল। ওকে, বলো সবাই রেডি কিনা? বলো সবাই রেডি কিনা? আচ্ছা, সাকিব ভাই 10টা ক্লাস করার কথা বলে 20টা নিচ্ছে না, আমারটা এমন হবে না। আমরা আমরা 6টা বলছি, 6টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই রেডি অধ্যায়টা শুরু করতে? নতুন একটা অধ্যায় শুরু করতেছি, নতুন একটা এনার্জি। সো এই এনার্জিটা যেন 6টা ক্লাস পর্যন্তই বজায় থাকে। একটা ক্লাস মিস দিয়ে দিবা, পরেরটা দেখবার করতে মন চাচ্ছে না। সো কন্টিনিউয়াসলি যেন প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভে করো, এই চেষ্টাটা করবা। ঠিক আছে? ওকে। সো এই অধ্যায়ে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, যেটা নিয়ে আলোচনা, সেটা তোমরা বুঝে গেছো অলরেডি, যে ডেটা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং। মানে এখানে আমরা নেটওয়ার্ক তৈরি করব বা ডেটা কমিউনিকেট করব। কমিউনিকেশন করার মানে কি? মনে করো যে তুমি একজন মানুষের সাথে কমিউনিকেট করতেছো, কথাবার্তা বলতেছো, যোগাযোগ করতেছো। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার খোঁজ সে পাচ্ছে, তার খোঁজ তুমি পাচ্ছ। এটাই তো আমরা কমিউনিকেশন বলি, এটাই তো আমরা যোগাযোগ বলি, তাই না? যোগাযোগ বলতে এটা বোঝায় যে আমার কাছ থেকে কিছু তুমি জানতেছো, তোমার কাছ থেকে কিছু আমি জানতেছি। তার মানে এই অধ্যায়ের শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। এই যে ক্লাসের নামটা দেখছো, ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে ডাটা স্থানান্তর করব। এখন আমাকে বলো তো, তোমরা চ্যাপ্টার 3 এর শেষের ক্লাসটা যেটা আমি নিছিলাম, ওই ক্লাসটা মনে আছে বা করছো? চ্যাপ্টার 3 এর শেষের ক্লাসটা যে আমি নিছিলাম, করছো? করছো তোমরা? আচ্ছা, কয়েকজন হয়তো করছো, কয়েকজন হয়তো করো নাই, অনেকেই করছো দেখতেছি। সো ডেটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমাদের কম্পিউটারে ডাটা বলতে আসলে কি বোঝায় আমাকে বলো তো? 1 2 3 4 এবিসিডি? না, কম্পিউটারে ডেটা বলতে বোঝায়, বা ডিজিটালি যে কোনো ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, ফোন, যে কোনো ডিভাইস, ডেটা বলতে তারা শুধুমাত্র বুঝে বলো তো কি? 0 অথবা 1। তার মানে আমাদের এই জায়গাতেও যে ডেটাগুলা, এই ডেটাগুলা বলতে আমরা কি বুঝবো বলো তো? আমাদের যে ডেটাগুলা, এই ডেটাগুলা বলতে আমরা কি বুঝবো বলো তো? হয় সেটা 0 অথবা 1, তাই না? আমাদের যে ডেটাগুলা তৈরি হবে এখানে সবই 0 আর 1 দিয়ে তৈরি হবে। ঠিক আছে? এখন মনে করো তুমি কাউকে একটা টেক্সট পাঠাচ্ছ, একটা মেসেজ পাঠাচ্ছ, এই টেক্সটটাও ডেটা যখন হয়ে যাবে, মানে এই টেক্সটটা যখন ডেটায় কনভার্ট হবে বা তোমার কম্পিউটারে যখন স্টোর হবে বা একজন একজন থেকে স্থানান্তর হবে, ওটা 0 আর 1 এর মাধ্যমেই হবে। কারণ কম্পিউটার চলেই 0 আর 1 দিয়ে, তোমরা এটা চ্যাপ্টার 3-তে পড়ে থাকলে জানো, তাই না? তার মানে 0 আর 1 দিয়ে সব কিছু এই জায়গাতে আমাদের ডেটা প্রকাশ করে। তার মানে ডেটা বলতে আমরা কি বুঝি? সেট অফ 0 অ্যান্ড 1, আর কিছুই না। সেট অফ 0 অ্যান্ড 1 আর কিছুই না। মনে করো যে তুমি একটা ভিডিও দেখতেছো, এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি? 0 আর 1 এর একটা সমষ্টি। মনে করো তুমি একটা অডিও দেখতেছো, একটা অডিও গান শুনতেছো, এটা কিছুই না, 0 আর 1 এর সমষ্টি। হতে পারে এরকম 0 1 1 0 1 1 1 0 1, এরকম কিছু একটা হইতে পারে। তুমি একটা ভিডিও দেখতেছো, সেটাও এরকম হইতে পারে। ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এটা এত ছোট হবে না, আরো অনেক বড় হবে, যেহেতু ভিডিও একটা বড় ফাইল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ডিজিটালি কম্পিউটারে বা আমরা যেই ডিভাইসগুলো ইউজ করি, এখানে যত প্রকার জিনিসপত্র আছে সব কিছুই যেইভাবে স্টোর হয় সেটা হচ্ছে 0 আর 1 এর মাধ্যমে স্টোর হয়। এই জিনিসটা হয়তো চ্যাপ্টার 3 পড়লে তোমরা জানো যে কম্পিউটারে যত ডেটা আছে সব কিছুই কি বলতো? আইদার 0 না হয় 1 এর মাধ্যমে প্রকাশ করা হয়। 0 আর 1 দিয়ে সবকিছু প্রকাশ করা হয়। তার মানে আমরা এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা পাঠাবো, ডেটা ট্রান্সমিট করব। ট্রান্সমিশন বলতে কি বোঝায়? যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাবো। সো এটা মনে করো তুমি একটা মেসেজ দিবা, তোমার বন্ধুর কাছে ওই মেসেজটা যাবে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তুমি তোমার বন্ধুর কাছে মেসেজটা যাবে। এখন তুমি যে মেসেজটা দিচ্ছ, এই মেসেজটা কি বলতো? তোমার ডেটা। এই ডেটাটা অ্যাকচুয়ালি কি বলতো? এই ডেটাটা অ্যাকচুয়ালি হচ্ছে সেট অফ 0 অ্যান্ড 1। তার মানে এই ডেটাটা 0 1 0 1 এরকম এগুলার সমষ্টি। 0 1 0 1 এগুলারই কোনো একটা সমষ্টি, কোনো একটা কম্বিনেশন। এই ডেটাটাই তোমার কাছ থেকে তোমার বন্ধুর কাছে যাবে। এই ওভারঅল জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা ট্রান্সমিশন।
সো আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে আসলে ডেটাটা অ্যাকচুয়ালি কি, ডেটাটা অ্যাকচুয়ালি হচ্ছে 0 আর 1, আর কিছুই না। 0 আর 1 এর একটা সমষ্টি, যে কোনো ডেটা এটা কি 0 আর 1 এর একটা সমষ্টি। এই যে তুমি ভিডিওটা দেখতেছো, আমার ভিডিওটা ইনস্ট্যান্টলি এই ক্যামেরাতে রেকর্ড হয়ে তোমার কাছে চলে যাচ্ছে কয়েক মিলি সেকেন্ডের মাঝে। এই ডেটাটাও অ্যাকচুয়ালি কি 0 আর 1 এর সমষ্টি। তার মানে যে কোনো ডেটা, এটা ভিডিও হোক, ছবি হোক, টেক্সট হোক, যে কোনো ডেটা যেটা কম্পিউটারে বা কোনো একটা ডিভাইসে স্টোর আছে, কোনো একটা ডিভাইসে তুমি দেখতেছো, সেটা সেট অফ 0 আর 1। তুমি হয়তো বাইরে ভিডিও বা আমার চেহারা দেখতেছো, বাট এই চেহারাটা প্রকাশ করার ক্ষেত্রেও যে লজিকটা কাজ করতেছে সেটা 0 আর 1 এর, তাই না? চ্যাপ্টার 3তে তোমরা এই জিনিসগুলো মোটামুটি আইডিয়া পাইছো। তার মানে আমাদের ডেটা বলতে আমরা কি বুঝবো বলো তো? 0 আর 1। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু মনে আছে কিনা বলো? চ্যাপ্টার 3তে এগুলো পড়ছো তোমরা, যে কোনো কিছুকে আমরা 0 আর 1 দিয়ে প্রকাশ করি। বুঝছো এতটুকু? ওকে। সো আমরা এখন এই যে ডেটাটা আমরা স্থানান্তর করতেছি, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাচ্ছি, একজনের কাছে আরেকজনের কাছে যে পাঠাচ্ছি, এটাকেই আমরা বলি হচ্ছে ডাটা স্থানান্তর। ওকে, এটাকে আমরা বলি ডাটা স্থানান্তর। এখন এই ডাটা স্থানান্তরের জন্য কত কিছু লাগে এই জিনিসটা তোমাকে এখন বুঝতে হবে, যে ডাটা স্থানান্তরের জন্য কি কি লাগে। মনে করো যে তুমি এর কাছ থেকে এর কাছে ডেটা স্থানান্তর করতে চাও। মনে করো তোমাদের মধ্যে থেকে দুইজন মানুষ আমি নেই, কার কাছ থেকে কার কাছে পাঠাবো? মনে করো তামিম আছো আর সামিয়া আছো, ঠিক আছে? মনে করো তামিম সামিয়ারে একটা ডেটা পাঠাবে, এটা হচ্ছে তামিম, ওকে, এটা হচ্ছে সামিহা। এখন এই ডেটাটা পাঠানোর জন্য আমার যে উপাদানগুলো লাগবে, ওই উপাদানগুলো আমরা দেখতে চাচ্ছি যে কি কি উপাদান লাগে একটা ডেটা পাঠানোর জন্য। প্রথমত তোমার কি লাগবে বলো তো? একটা ডেটা লাগবে, বা একটা টেক্সট বা মেসেজ, যেটাই হোক, ভিডিও অডিও, যে কোনো কিছু, তোমার একটা ডেটা লাগবে যেটা তুমি পাঠাচ্ছ। কারণ কমিউনিকেশনটা তুমি করতে যাচ্ছ, এর কাছ থেকে কিছু এর কাছে পাঠাতে যাচ্ছ, সো কিছু একটা তো লাগবে যেটা তুমি পাঠাবা। তার মানে এই কমিউনিকেশনের জন্য তুমি যে ওর কাছে একটা ডেটা ট্রান্সমিট করবা বা একটা ডাটা পাঠাবা, প্রথম যে উপাদানটা তোমার লাগবে সেটা বলো তো কি? সেটা লাগবে হচ্ছে একটা তথ্য বা একটা ডেটা বা একটা টেক্সট, একটা ভিডিও, এই সবগুলাকে আমরা একটা ডেটা বলতেছি। তার মানে যেই জিনিসটা তোমার প্রথমে লাগবে সেটা হচ্ছে তোমার একটা ডেটা লাগবে, তাই না? তোমার একটা ডেটা লাগবে, এটা কি সেট অফ 0 and 1। এই ডেটাটা না থাকলে তুমি কি ট্রান্সফার করবে? একজন আরেকজনের কাছে তুমি কি ট্রান্সফার করবা? তার মানে প্রথম যে উপাদানটা আমাদের লাগবে সেটা কি বলতো? একটা ডেটা লাগবে। তার মানে একটা কমিউনিকেশন করার জন্য বা যোগাযোগ করার জন্য, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা ট্রান্সফার করার জন্য প্রথম যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডেটা। দ্বিতীয় যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে একজন প্রেরক লাগবে, যে হচ্ছে চিঠিটা পাঠাবে, যে হচ্ছে তোমার এই ডাটাটা পাঠাবে। যে ডাটা পাঠায় তারে বলি আমরা প্রেরক, যে পায় তারে বলি আমরা প্রাপক, তাই না? তার মানে তোমার কি লাগবে বলো তো? একজন প্রেরক লাগবে, তাই না? প্রেরক লাগবে। আরেকজন কি লাগবে বলো তো? আরেকজন লাগবে হচ্ছে প্রাপক, যে হচ্ছে ডাটাটা তোমার রিসিভ করবে, তাই না? কেউ যদি রিসিভ না করে তাহলে তো এটাকে আমরা কমিউনিকেশন বলতে পারতেছি না। এই যে আমার কাছ থেকে ভিডিওটা তোমার কাছে যাচ্ছে, আমি হচ্ছে কি বলতো? প্রেরক। তুমি হচ্ছে কি বলতো? প্রাপক, তাই না? আমার কাছ থেকে ভিডিওটা তোমার কাছে যাচ্ছে, এখানে ডেটাটা কি? ডেটাটা হচ্ছে যে ভিডিও অডিও যেটা তোমার কাছে যাচ্ছে। তাইলে আমরা কয়টা উপাদান পাইলাম বলতো একটা কমিউনিকেশনের জন্য? কয়টা উপাদান আমরা দেখতেছি, কয়টা লাগতেছে উপাদান বলতো? কয়টা উপাদান পাইলাম? 3টা উপাদান কিন্তু আমাদের মাস্ট লাগতেছে একটা কমিউনিকেশন করার জন্য। এখন আরো কিছু কি লাগবে? হ্যাঁ, আরো কিছু লাগবে। বলো তো কি লাগবে? একটা মাধ্যম লাগবে, যে মাধ্যম দিয়ে এই ডেটাটা, এই যে প্যাকেটটা, এটা তোমার কাছে যাবে। এই মাধ্যমটা হতে পারে ওয়্যারলেস অথবা হইতে পারে ওয়্যার মিডিয়াম। কি বলতেছি? একটা মাধ্যম লাগবে। কি লাগবে? একটা মাধ্যম লাগবে। দেখো, আমার কাছ থেকে তোমার কাছে যে ডেটাটা যাচ্ছে, এটা হতে পারে তার দিয়ে যাইতে পারে, অথবা তার বিহীন ভাবে যাইতে পারে, ডিশ অ্যান্টেনার মতো বাতাস দিয়ে যাইতে পারে, একটা ওয়েবের মতো ভাবে যাইতে পারে। তার মানে আমাদের একটা মাধ্যম লাগবে, কারণ একটা মাধ্যম ছাড়া এই ডেটাটা তো হাওয়ায় ভাইসা যাবে না। মানে হাওয়ায় ভাইসাতেই যায়, অ্যাকচুয়ালি হাওয়ায় ভাইসাই যায় তরঙ্গটা, বা যেটা বোঝাচ্ছি, একটা মাধ্যম না থাকলে এই ডেটাটা ট্রান্সফার হবে কার উপর ভর কইরা? কার কাঁধে ভর করে এই ডেটাটা আমার কাছ থেকে তোমার কাছে যাবে? তার মানে একটা মাধ্যম লাগবে, একটা রাস্তা লাগবে, যে রাস্তা দিয়ে সে যাইতে পারবে। তাহলে এখন কয়টা উপাদান লাগতেছে বলো তো কমিউনিকেশনের জন্য? তার মানে একটা পারফেক্ট কমিউনিকেশনের জন্য আমরা কয়টা উপাদান লাগতেছে? 4টা পাইলাম। আমার একটা ডেটা লাগবে যেটা আমি স্থানান্তর করতে চাচ্ছি, আমার একজন প্রেরক লাগবে যে হচ্ছে পাঠাবে, একজন প্রাপক লাগবে যে হচ্ছে রিসিভ করবে, আরেকটা হচ্ছে মাধ্যম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার হয়, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার হয়, এটা নিয়ে আমরা আরো অনেক ডিটেলস আলোচনা করব।
ওই জিনিসটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি, প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম কানুনও আমাদের এখানে বেঁধে দেওয়া লাগবে, যে ডেটাটা যা আমার কাছ থেকে তোমার কাছে যাবে কিছু নিয়ম কানুন তাকে মানতে হবে। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো একটু পরে, ডোন্ট ওয়ারি। তাইলে আমাকে বলো তো একটা কমিউনিকেশনের জন্য তাহলে উপাদান কয়টা লাগতেছে এখন টোটাল? 5টা। ঠিক আছে, তাইলে 5টা উপাদানের নাম তোমাকে যদি পরীক্ষায় আসে লিখতে পারবা না? যে ডেটা কমিউনিকেশনের সিস্টেমের যে 5টা উপাদান, যে 5টা উপাদান তোমার লাগবেই, এই 5টা উপাদানের নাম লিখতে পারবা না? লিখতে পারবা। তাহলে তুমি প্রথমেই তোমার লাগবে হচ্ছে কি একটা তথ্য বা একটা ডেটা, তাই না, যেটা তুমি স্থানান্তর করতে চাচ্ছ। 2 নম্বরে তোমার যেটা লাগবে একজন কি লাগবে বলো তো? প্রাপক আর একজন প্রেরক, তাই না? তার মানে একজন প্রেরক লাগবে, আরেকজন লাগবে হচ্ছে প্রাপক, যে হচ্ছে ডাটাটা রিসিভ করবে। 3 নম্বরে লাগবে, 4 নম্বরে কি লাগবে? একটা মাধ্যম, এটা হতে পারে তার যুক্ত, হতে পারে তার বিহীন। 5 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল, ঠিক আছে, প্রোটোকল। এটা নিয়ে আমরা ডিটেইলসে পড়বো, নো প্রবলেম। 5 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোটোকল। তার মানে ডেটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাচ্ছি, এই ওভারঅল প্রক্রিয়াকে বলি আমরা ডাটা কমিউনিকেশন। এখন যদি পরীক্ষার ডেফিনেশন আছে যে ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝো, তুমি একটু সুন্দর করে লিখবা, যে তুমি এই 5টা উপাদানও যে জানো এটা একটু সুন্দর করে বুঝে লিখবা, দেখবা যে ডেফিনেশনে পারফেক্ট 1 নাম্বার পাবা। কি বলবা? ডেটা কমিউনিকেশন বলতে আমরা বুঝি একজন প্রাপকের কাছ থেকে যে কোনো একটা তথ্য একজন প্রেরকের কাছ থেকে যে কোনো একটা তথ্য একজন প্রাপকের কাছে যায় একটা মাধ্যমের মাধ্যমে, ঠিক আছে, একটা মিডিয়ামের মাধ্যমে, ঠিক আছে, বা একটা মাধ্যম দিয়ে। এই যে ওভারঅল প্রক্রিয়া এটাকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। অর্থাৎ ডেটা কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে একজনের কাছে আরেকজনের কাছে ডেটা যাওয়া, এই প্রক্রিয়াটাকে ডেটা কমিউনিকেশন বলে। এর উপাদান হচ্ছে এই 5টা। বলো জিনিসটা একদম ক্লিয়ার কিনা? 5টা জিনিস, যে 5টা উপাদান, এটা তুমি লিখতে পারবা কিনা? প্রোটোকলটা আমরা ডিটেলসে পড়বো, নো প্রবলেম। প্রোটোকল কি এটা ডিটেলসে পড়বো, সমস্যা নেই। বাট 5টা উপাদান মানে জাস্ট নামগুলা তুমি বুঝছো কিনা বলো, নামগুলা লিখতে পারবা কিনা বলো। অ্যান্ড এটা মুখস্থ করতে হবে নাকি অলরেডি মনের মধ্যে গাইতে গেছে বলো? এটা কি মুখস্থ করতে হবে নাকি অলরেডি মনের মধ্যে গাইতে গেছে বলো তো? মুখস্থ করতে হবে? অলরেডি মনের মধ্যে গাইতে গেছে না? তুমি জাস্ট চোখ অফ করবা আর এই ফিগারটার কথা মনে রাখবা, এই ফিগারটার কথা মনে রাখবা যে প্রেরক আছে, একটা ডেটা পাঠাচ্ছে, প্রাপকের কাছে মাধ্যমের দরকার আছে এবং একটা প্রোটোকলের দরকার আছে। ওকে, পরীক্ষা হলে আবার তানিম আর সামিহা লেখো না, তাইলে কিন্তু আবার ধরা খাবা। এই দুটা লেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, জানা এতটুকু। এখন আমাদের আরো 2টা জিনিস থাকে এই জায়গাতে, এই 2টা জিনিস আমি একটু আঁকায় দিচ্ছি। এটা আসলে কমিউনিকেশনের জন্য, কমিউনিকেশনের উপাদান না অ্যাকচুয়ালি, এটা আসলে একটা যন্ত্র। এই যন্ত্রটা সম্পর্কে আমরা একটু পড়বো, এই যন্ত্রটা সম্পর্কে একটু পড়বো। এটা আসলে কমিউনিকেশনের উপাদান না, কমিউনিকেশনের উপাদান এই 5টাই। এখন একটা যন্ত্র সম্পর্কে আমরা পড়বো। দেখো তোমার যে ডেটাটা, এই ডেটাটা কি বলতো? তোমার যে ডেটাটা, এই ডেটাটা কি বলতো? এই ডেটাটা 0 আর 1। আমার সাথে তাড়াতাড়ি রিপ্লে করবা, তাহলে দেখবো যে ক্লাসটা আরো ইন্টারেক্টিভ হবে। আমার সাথে জাস্ট তোমরা হচ্ছে কমিউনিকেট করবা। বলো এই ডেটাটা কি বলতো? 0 আর 1, বাইনারি নাম্বার বা বাইনারি নাম্বারের একটা সমষ্টি, তাই না? এটা হইতে পারে 500টা 0, 500টা 1, এদের কোনো একটা কম্বিনেশন, যা ইচ্ছা হোক, ডাজন্ট ম্যাটার। এখন বলো এই যে আমার ভিডিওটা তোমার কাছে যাচ্ছে, তোমার ফোনের সাথে আমার কোনো কানেকশন আছে? তার দিয়ে যুক্ত করছো? বলো, তোমার ফোনের সাথে আমার কোনো কানেকশন আছে? তার দিয়ে যুক্ত করছো? করো নাই। তাইলে আকাশে ভাইসা কখনো 0 আর 1 যাইতে পারে? 0 আর 1 এটা তো একটা বাইনারি নাম্বার, বা যদি কম্পিউটারের রেসপেক্টে বলো এটা একটা কারেন্ট বা ভোল্টেজ, ঠিক আছে? সো আকাশে ভাইসা এটা যাইতে পারবে? যাইতে পারবে না। তার মানে যখন এটা তার দিয়ে যুক্ত থাকে তখন ডিরেক্টলি হয়তো ইলেকট্রিক্যাল ভোল্টেজের মাধ্যমে তোমার কাছে যাইতে পারলো, বা তুমি বলতে পারলা যে আচ্ছা এই তার দিয়ে আসছে। বাট যদি বাতাসের মাধ্যমে যায় তাহলে অবশ্যই এটা ডিরেক্টলি উইরে উইরে যাইতে পারবে না। সো আমাদের বাতাসের মাধ্যমে যখন যাবে তখন এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আমাদের কনভার্ট করে, আমরা এইটা পাঠাতে পারতেছি না বাতাসের মাধ্যমে, এই ডেটাটাকে কনভার্ট করে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট ওয়েভ বানাইতে হয়, বা ইএম ওয়েভ বলে এটাকে, ঠিক আছে? বা সোজা বাংলায় ওয়েভে কনভার্ট করতে হয়, বা একটা তরঙ্গে রূপান্তর করতে হয়, ঠিক আছে? একটা তরঙ্গে রূপান্তর করতে হয়, কারণ বাতাসের মধ্যে দিয়ে তরঙ্গ ট্রান্সফার হইতে পারে, তরঙ্গ এক জায়গা থেকে যাইতে পারে
ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, বাট 0 আর 1 ভাইসা ভাইসা যাইতে পারে না। তার মানে আমরা কাজটা কি করি দেখো, যখন বাতাসের মাধ্যমে বা ওয়্যারলেস ভাবে, তারবিহীন ভাবে আমার ডেটাটা তোমার কাছে পাঠাইতে চাই, আমাদের যে ডেটাটা আছে আমার কম্পিউটারে 0 আর 1, এটাকে প্রথমে আমাদের তরঙ্গ বানাইতে হয় বা একটা ওয়েভ বানাইতে হয়। এই তরঙ্গটা বাতাসে ভাইসা ভাইসা তোমার কাছে যায়, তোমার ওই ডিভাইসে ওই তরঙ্গটাকে আবার 0 আর 1 বানাইতে হয়, তখন তুমি এটা দেখতে পাও। বুঝতে পারছো? তাইলে আমার এই জায়গাতে প্রেরকের মাঝে একটা ডিভাইস কি লাগবে কিনা, যেই যন্ত্রটা আমার 0 আর 1 কে তরঙ্গে রূপান্তর করবে। বলো লাগবে কিনা? লাগবে, লাগবে। তার মানে আমাদের এখানে একটা ডিভাইস লাগবে, যেই ডিভাইসটা আমার এই যে ডেটাটা আছে, যেটা 0 আর 1 এর ডেটা, এটাকে মডিফাই করে কিছু একটা বানাবে। মনে করো এইটা ইনপুট নিবে হচ্ছে আমার 0 আর 1 এর ডেটাটা, 0 1 0 1 এগুলার যে ডেটাগুলা, এবং সেটাকে মডিফাই করে সে কিছু একটা বানায় দিবে। এটা হতে পারে একটা তরঙ্গ বানায় দিল, হতে পারে লাইট বানায় দিল। বলো তো লাইট কেন বানায়? যদি আমরা দুইজন যদি একটা অপটিক্যাল কেবলের মাধ্যমে যদি যুক্ত থাকতাম, সেক্ষেত্রে তো এই যে তথ্যটা, এটা একটা লাইটের মতো করে যাইতো। মনে আছে ছোটবেলায় পড়ছো অপটিক্যাল কেবল? সো যদি অপটিক্যাল, আমরা বড় হয়ে আরো পড়বো, মানে সামনে পড়বো, আরো সমস্যা নেই। সো ব্যাপারটা বুঝছো যে আমাদের মাধ্যমের মধ্যে দিয়ে যখন আমাদের ডেটাটা ট্রান্সফার করতে হয়, সেটা 0 আর 1 এর মাধ্যমে যাইতে পারে না। হয় সেটাকে তরঙ্গের মতো করে পাঠাইতে হয়, অথবা আলোর মতো করে পাঠাইতে হয়, বা ভোল্টেজের মতো করে পাঠাইতে হয় যদি একটা কারেন্টের কেবল দিয়ে তুমি লাগায় রাখো। তাইলে আমার ডেটাটাকে কনভার্ট করতে হয় কিছু একটাতে। এই যে যন্ত্রটা, এটাকে বলি আমরা ট্রান্সডিউসার। এই যন্ত্রটার নামটা একটু মনে রাখবা, ট্রান্সডিউসার। কি নাম? ট্রান্সডিউসার। ওকে, ট্রান্সডিউসার। ওকে, এটাকে বলা হয় ট্রান্সডিউসার। বুঝছো ট্রান্সডিউসার জিনিসটা কি? তার মানে ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা যন্ত্রাংশ, সেটা আমাদের যে বাইনারি ডেটা আছে বা 0 আর 1 এর ডেটা আছে, এটাকে তরঙ্গ অথবা লাইট বা যে কোনো জায়গাতে কনভার্ট করে দেয়, বা যে কোনো কিছুতে কনভার্ট করে দেয়। এটা বোঝার দরকার না, এটা আরো সুন্দর নাম আছে, আমরা একটু পরে দেখবো। তার মানে যন্ত্রটার কাজ কি এটা বুঝছো? আরো পারফেক্ট ডেফিনেশন আমরা একটু পরে শিখতেছি, যেটা মনের মধ্যে গাঁথবে, সমস্যা নেই। যন্ত্রটার কাজ কি এটা বুঝছো? কাজ কি এটা বুঝছো? ইয়েস সবাই? ইয়েস হইলে একটা করে ট্রু লিখো। যন্ত্রটার কাজ যদি বুঝে থাকো, ইয়েস হইলে একটা করে ট্রু লিখো। বুঝছো? ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। এই যন্ত্রটার কাজ বুঝে থাকলে আমাকে বলো, এরকম একটা যন্ত্র প্রাপকের এখানেও লাগবে কিনা? এরকম একটা যন্ত্র প্রাপকের এখানেও লাগবে কিনা বলো তো? প্রাপকের এখানেও লাগবে কিনা? লাগবে, কারণ তার কাছে তো আসতেছে ডেটাটা একটা তরঙ্গ হিসেবে বা একটা লাইট হিসেবে বা একটা ভোল্টেজ হিসেবে, তাকে তো এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। তার মানে এরকম একটা ডিভাইস উল্টা কাজের জন্য লাগবে হচ্ছে আমার এই রিসিভারের মধ্যেও লাগবে, উল্টা একটা কাজের জন্য, যে 0 আর 1 কনভার্ট করে দিবে, এটার জন্য এই জায়গাতেও লাগবে। তার মানে এটাকেও আমরা বলবো কি? এটাকেও আমরা বলবো কি? ট্রান্সডিউসার। এখন দুইটার নামই ট্রান্সডিউসার, তাইলে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে আমরা কি বলবো? ইনপুট ট্রান্সডিউসার। এটাকে আমরা কি বলবো? আউটপুট ট্রান্সডিউসার। ওকে, বা এটাকে বলবো সেন্ডার, মানে যে সেন্ড করতেছে প্রেরক, ওই সেন্ডার ট্রান্সডিউসার। এটাকে বলবো রিসিভার ট্রান্সডিউসার। বুঝছো? মেইনলি দুইটাই ট্রান্সডিউসার। ওকে, এর কাজটা কি? এই যে বাইনারি ছিল এটাকে এরকম কনভার্ট করা, এর কাজটা কি? এটা এরকম ছিল এটাকে বাইনারিতে কনভার্ট করা। বলো ওভারঅল কাহিনীটা বুঝে গেছো? কাহিনীটা বুঝে গেছো ওভারঅল? একদম ক্লিয়ার? এখন এটার সুন্দর ডেফিনেশনটা একটু আমরা মনের মধ্যে গাঁথি, যে ট্রান্সডিউসার কাকে বলে, যদি ক নাম্বারে আসে আমরা কেমনে লিখবো। দেখো সবসময় মনে রাখবা, এই যে 0 আর 1 এর ডেটা, এই যে 0 1 এর যে ডেটাগুলা, এই 0 1 এর সম্মিলিত যে ডেটাগুলা, এগুলাকে বলি আমরা ডিজিটাল সিগন্যাল। এগুলোকে আমরা কি বলি? বা ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ডেটা, এগুলোকে আমরা বলি ডিজিটাল। এগুলো হচ্ছে শেখ হাসিনা ডেটা। আর তারপর এগুলারে কনভার্ট করে আমরা যেই জিনিসটা পাই, ওয়েভ হইতে পারে, লাইট হইতে পারে, ভোল্টেজ হইতে পারে, এগুলাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ডেটা। ওকে, অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ডেটা। তাইলে এখন সুন্দর ডেফিনেশনটা আমরা কি বলতে পারবো? ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা যন্ত্রাংশ যেটা ইনপুট সাইডে বা সেন্ডার সাইডে বা প্রেরকের যে যন্ত্রাংশ আছে সেটার মধ্যে ডিজিটাল সিগন্যালকে
অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এবং প্রাপক সাইডে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, তাকে বলা হয় ট্রান্সডিউসার। বুঝছো? তার মানে যে যন্ত্র প্রেরক সাইডে ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করে এবং প্রাপক সাইডে অ্যানালগ ডাটাকে ডিজিটালে কনভার্ট করে, ওই যন্ত্রকে আমরা বলি ট্রান্সডিউসার। বলো ডেফিনেশন মনের মধ্যে গেঁথে গেছে কিনা? বলো ডেফিনেশন মনের মধ্যে গেঁথে গেছে কিনা? বলো বলো তো ডেফিনেশন মনের মধ্যে গেঁথে গেছে কিনা? তার মানে আমরা পড়ছি কমিউনিকেশন, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকেই বলা হয় কমিউনিকেশন। তার মানে ওইটার ডেফিনেশন ক্লিয়ার। ট্রান্সডিউসার কি, এটার ডেফিনেশন আমাদের ক্লিয়ার। পাঁচটা যে উপাদান আছে কমিউনিকেশনের জন্য যে লাগবে মাস্ট, এই পাঁচটা উপাদানের নামটাও আমাদের ক্লিয়ার। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটোকল সম্পর্কে। কি? প্রোটোকল সম্পর্কে। ঠিক আছে, প্রোটোকল সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। ওকে, ঠিক আছে। বলো জোস কিনা? এতটুকু যতটুকু পড়ছো ততটুকু পড়াশোনা জোস কিনা? বলো বলো তো। একজন বলছে ভাই তাও তো ভুলে যাই। মানুষ মাত্রই ভুলে যায়, ঠিক আছে? মানুষ মাত্রই ভুলে যায়। তুমি আজকে যার জন্য পড়াশোনা বাদ দিয়ে দিছো, সেও তোমার একদিন ভুলে যেতে পারে, স্বাভাবিক। সো মানুষ মাত্রই ভুলে যায়। সো এটাকে সবসময় মনে রাখতে হলে রিভিশনের মধ্যে রাখতে হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডান ডান। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রোটোকল। আমাকে বলো যে আমার কাছ থেকে যে ডেটাটা তোমার কাছে যাচ্ছে, শুধু কি পুরো দুনিয়াতে ইন্টারনেটে কি শুধু আমার কাছ থেকে তোমার কাছে এই ডেটা যাচ্ছে, নাকি প্রতি সেকেন্ডে লাখ লাখ কোটি 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 ডেটা যাচ্ছে একজন একজনের কাছে, তাই না? কোটি কোটি ডেটা যাচ্ছে না? এখন আমাকে বলো, তোমার একজনের কাছে যে আরেকজনের কাছে ডেটাটা ট্রান্সফার করতে চাচ্ছ, তোমার কি চাও? তুমি কি চাও তুমি একজনের একটা ছবি পাঠাইলা, এটা আরেকজনের কাছে চলে যাক? তুমি এটা চাও? তুমি এটা চাও? ইয়েস? অনেকে একজন বলছে ইয়েস, ওরে পিটাও। এটা তুমি চাও না। তার মানে তুমি চাও যে তোমার যে ডেটাটা, মানে তুমি যে প্রেরক, তোমার যে ডেটাটা এটা যেন ঠিক প্রাপকের কাছেই যায়, ঠিক বাড়িতেই যেন ডেলিভার হয়, তাই না? তার মানে ডেলিভারিটা পারফেক্ট মানুষের কাছে যেন হোক, এটা তুমি চাও। আবার তুমি চাও আমি এখন পাঠাইছি এটা যেন এখনই যায়, তাই না? আবার তুমি চাও আমি যে ডেটাটা পাঠাইছি এটা যেন নষ্ট না হয়ে যায়। মনে করো তুমি মেসেজ পাঠাইলা যে তুমি অনেক ভালো, এই মেসেজটা চেঞ্জ হয়ে গেল তুমি অনেক খারাপ। তার মানে তুমি এখান থেকে পাঠাইছো তুমি অনেক ভালো, এই মেসেজটা এটা এখানে যাওয়ার পরে হয়ে গেছে তুমি অনেক খারাপ। বলো সংসারে আগুন লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। তাইলে তুমি কি কি চাও? তুমি চাও তোমার ডেটাটা পারফেক্ট মানুষের কাছেই যাক। তার মানে তোমার যে ডেলিভারিটা, এই ডেলিভারিটা যেন ঠিকঠাক হয়, ডেলিভারিটা যেন ঠিকঠাক হয়। তারপর তোমার এটার অ্যাকুরেসিটা যেন ঠিক থাকে। অ্যাকুরেসি বলতে কি বোঝাচ্ছি? অ্যাকুরেসি বলতে বোঝাচ্ছি হলো এই যে তুমি একটা মেসেজ দিছো তুমি অনেক ভালো, এটা যেন নষ্ট না হয়। তার মানে অ্যাকিউরেসিটা যেন ঠিক থাকে। মনে করো তুমি একটা ছবি পাঠাইলা, এখানে যায় দেখলা ছবিটা নষ্ট হয়ে গেছে। মনে করো তুমি এখান থেকে একটা ক্লিয়ার ছবি পাঠাইলা, এখানে যায় দেখলা যে রিসিভ করলো সে একটা ঝাপসা ছবি পাইলো। এটা কিন্তু তুমি চাও না। তার মানে তুমি চাও অ্যাকুরেটলি ডেটাটা ট্রান্সফার হোক। তুমি আরেকটা জিনিস চাও, সেটা হচ্ছে টাইমলি যেন ডেটাটা যায়। তোমরা একটা মিম দেখছো, একটা ভিডিও আছে যে একজন একজনের সাথে ঝগড়া লাগে। মনে করো যে একজন হাজবেন্ড একজন ওয়াইফের সাথে ঝগড়া লাগছে, হ্যাঁ? সো ঝগড়া লাগার মাঝে তুমি মনে করো একটা সরি মেসেজ দিছো। এখন সরিটা ওর কাছে গেলেই ঝামেলা শেষ, ঝগড়াটা শেষ। এখন মেসেজ দিলা সরি, এই মেসেজটা গেল না, এই মেসেজটা তার কাছে গেল না। তারপরে তুমি দিলা আরেকবার সরি, গেল না। পরে দেখবা আরেকবার সরি, এই মেসেজটাও গেল না। তিনবার মেসেজটাও গেল না। তুমি লাস্টে একটা মেসেজ দিলা ধুর, এখন এই ধুরুটা সেন্ড হয়েছে। তাহলে বলো তো সংসারে আগুন আরো বেশি লাগবে না? তার মানে তুমি আরেকটা জিনিস চাও, সেটা হচ্ছে তোমার মেসেজটা যেন টাইমলি যায়, অর্ডারটা যেন ঠিক থাকে। তুমি প্রথমে যে মেসেজটা পাঠাইছো এটা যেন প্রথমে যায়, পরে যেটা পাঠাচ্ছ যেন পরে যায়। তার মানে আগে পিছে যেন না হয়। তার মানে তোমার ডেটাটা যেন টাইমলি যায়। এটা অনেকটা আমাদের বাসা বাড়িতে যে পার্সেলগুলো আমরা পাঠাই এক বাসা থেকে আরেক বাসায়, ওইটার মতো না? মনে করো আমি তোমার কাছে একটা টি শার্ট পাঠাচ্ছি, আমি কি চাবো? যে আমার টি শার্টটা যেন তোমার কাছেই ডেলিভার হয়, আমার টি শার্টটা যেন এক্স্যাক্টলি অ্যাকুরেটলি তোমার কাছে ডেলিভার হয়, যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন টাইমলি ডেলিভার হয়। আমি তো প্রকৃতপক্ষেও এই জিনিসটাই চাচ্ছি।
আমার রাস্তাঘাটে ট্রাফিকেও তো এই জিনিসটাই হয়। আমরা যখন একটা গাড়ি নিয়ে বের হই আমরা কি চাই, আমি যেন পারফেক্ট ডেস্টিনেশনে যাইতে পারি, রাস্তা যেন ভুইলা না যাই, উল্টাপাল্টা যেন না ঘুরি, আমি যেন অ্যাকুরেসি মেনটেন করে যাইতে পারি, রাস্তায় যেন কোনো নষ্ট না হয়ে যায় কিছু একটা, এবং আমি যেন টাইমলি যাইতে পারি। এখন এখন এখানে আসে একটা ব্যাপার, এখানে আসে হচ্ছে বিজয় সরণির মোড়। বিজয় সরণির মোড়ে কি হয় বলতো, জ্যামে তোমারে আটকায় রাখতে হয় অনেকক্ষণ। এইটা মনে করো বিজয় সরণি মোড়, ওকে। এখানে মনে করো জ্যামে তোমাকে আটকায় বসে থাকতে হয় অনেকক্ষণ, ঠিক আছে। এখন আমাকে বলো, তুমি যদি তোমার ডেটাটা যদি এখানে এসে জ্যামে আটকায় থাকে, এটা কি টাইম মেনটেন করে যাইতে পারবে? যে টাইমলিনেস, যে তুমি একটা নির্দিষ্ট টাইমে এটা পাঠাতে চাচ্ছ, ওই টাইমটা মেনটেন করে যাইতে পারবে বলো তো? ইয়েস অর নো? যাইতে পারবে না। বা কখন পৌঁছাবে এটার কোনো সিউরিটি নেই। কোনো সিউরিটি কি থাকতেছে তখন? থাকতেছে না। যদি জ্যামে আটকায় যাও, সিউরিটি কিন্তু নাই, রাইট? এখন এটা তাহলে কেমনে তুমি সিউরিটি পাবা যে এই রাস্তায় তুমি একটা নির্দিষ্ট সময় বের হইলা, তুমি এই রাস্তাটার মোড়টা পার হইতে পারবা? এটা কেমনে শিওর হবা? যদি দেশের ট্রাফিক ব্যবস্থাটা ঠিক থাকে, যদি ট্রাফিক নিয়ম কানুনগুলো ঠিক থাকে, তাইলে কিন্তু তোমার একটা সিউরিটি আছে যে আমি এখন বের হইছি, একটু পরে যাইতে পারবো, এটার একটা সিউরিটি থাকবে যদি দেশের ট্রাফিক ব্যবস্থাটা ঠিক থাকে। ট্রাফিক ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক গাড়ি এই দিক থেকে আসতেছে, এদিক থেকে যাইতেছে, এদিক থেকে যাইতেছে। সো ট্রাফিক ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট যদি এই পাশে ডেটাটা ঠিক সময় এই পাশে যাইতে চায়, তাই না? তাইলে একটা জিনিস কি এই জায়গাতে লাগতেছে বলতো, আমাদের ইন্টারনেটে অনেক অনেক ডেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, অনেক ডেটা। আমিও পাঠাচ্ছি, আরেকজন পাঠাচ্ছে, আরেকজন পাঠাচ্ছে। কারটা কার কাছে যাবে, সময় মতো যাচ্ছে কিনা, কোনটাকে আগে পাঠাবো কোনটাকে পরে পাঠাবো, এই জিনিসটা তুমি যে ডেলিভার করতেছো, তোমার এখানে কিছু রুলস লাগবে কিনা, তোমার এখানে কিছু রুলস লাগবে কিনা। ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, তুমি হচ্ছো সুন্দরবন কুরিয়ারের এজেন্ট, তুমি হচ্ছ সুন্দরবন কুরিয়ারের এজেন্ট। আমি বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি যেন তোমাদের আরো ইজি হয়ে যায়। সুন্দরবন কুরিয়ারের এজেন্ট এটা হচ্ছে তুমি, ঠিক আছে। এই এজেন্টের কাছে আমিও একটা ডেটা পাঠাইলাম যে অমুকের বাসায় পাঠিয়ে দিও, আরেকজন আরেকটা ডেটা পাঠাইলো অমুকের বাসায় পাঠিয়ে দিও, আরেকজনের একটা পার্সেল পাঠাইলো যে অমুকের বাসায় পাঠিয়ে দিও। এখন এজেন্টের তো বুঝতে হবে যে কোন ডেটাটা কার কাছে পাঠাবো, কোন ডেটাটা আগে পাঠাবো, কোন ডেটাটা পরে পাঠাবো। এজেন্টের বোঝা লাগবে না এটা? কোনটার মধ্যে মেডিসিন আছে, মেডিসিন থাকলে একভাবে পাঠাবো, যদি এটার মধ্যে সলিড কিছু থাকে তাহলে আরেকভাবে পাঠাবো, যদি লিকুইড কিছু থাকে তাহলে আরেকভাবে পাঠাবো। তার মানে এজেন্টের কি তার কিছু রুলস আছে না নির্দিষ্ট, যে আমার কাছে যদি এইরকম ডেটা আসে তাহলে আমি এইরকম ভাবে পাঠাবো, আমার কাছে যদি এইরকম আসে, মনে করো যে মেডিসিন আসে, তাইলে আমি এটাকে আরো ভালো করে প্যাকিং করে পাঠাবো, আমার কাছে যদি লিকুইড টাইপের কিছু একটা আসে আমি এটাকে এইরকম ভাবে পাঠাবো। বলো তার কি কিছু রুলস এর দরকার আছে কিনা, নাকি সবগুলারে সেম ভাবেই পাঠাবে? বলো তো, সবগুলারে সেম ভাবে পাঠাইলে কি ব্যাপারটা এফিশিয়েন্ট হবে, সময় মতো যাবে, একুরেটলি যাবে? যাবে না। তার মানে তার কিছু রুলস লাগবে যদি সে তার ব্যবসাটা টিকায় রাখতে হয়, তার কিছু রুলস লাগবে যদি সে তার ব্যবসাটা টিকায় রাখতে হয়। এই যে সেট অফ রুলস, এটাকেই বলি আমরা প্রোটোকল। এখন এটা আমাদের ডাটার ক্ষেত্রে আসো, ডাটার ক্ষেত্রে আসো। মনে করো তুমি একজন থেকে আরেকজনকে একটা ইমেল পাঠাচ্ছ, এই ইমেলটা যেইভাবে যাবে, ইমেলটা যত সিকিউরলি যাবে, আরেকটা মনে করো কম সিকিউরিটির একটা ডেটা পাঠাচ্ছ, ওটা কি সেম ভাবেই যাবে? সেম ভাবে যাবে না। বুঝতে পারছো? সেম ভাবে যাবে না। একটা সিকিউর একটা ডেটা এটা যেই প্রসেসে যাবে, একটা কম সিকিউর ডেটা কি একই প্রসেসে যাবে? মনে করো একটা ওয়েবসাইটে ঢুকছো, এই ওয়েবসাইটের ডেটাটা ওই ওয়েবসাইটের মেইন মালিক যেখানে রাখছে ওইখান থেকে আসতেছে। মনে করো এই ডেটাটা তোমার কাছে যেইভাবে আসবে, তোমার বন্ধু একটা মেসেজ দিল, এটাও কি একইভাবে যাবে? যদি একইভাবে যাইতো তাহলে তো এই এজেন্টও একইভাবেই সবগুলা জিনিস পাঠাইতে পারতো। তাহলে ব্যাপারটা বুঝছো যে আমরা কোন ডেটা কিভাবে পাঠাবো, কোন উপায়ে পাঠাবো, কোনটাকে আগে পাঠাবো কোনটাকে পরে পাঠাবো, কোনটাকে 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 ওয়েবের মাধ্যমে পাঠাবো, কোনটাকে লাইটের মাধ্যমে পাঠাবো, এই সবগুলোর কি একটা রুলস লাগবে কিনা বলো? এই সবগুলার মেনটেন করার জন্য কি একটা রুলস লাগবে কিনা? এই মধ্যে একটা ট্রাফিক পুলিশ লাগবে কিনা যে হচ্ছে এই রুলসগুলো সেট করবে, এই রুলস অনুযায়ী ডেটাটা পাঠাবে? বলো লাগবে কিনা? ইয়েস। এই যে সেট অফ রুলস, এই রুলসগুলোকে বলা হয় প্রোটোকল। বুঝছো? তার মানে প্রোটোকল বলতে বোঝায় আমরা যখন ডেটা কমিউনিকেশন করি তখন আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়। প্রোটোকল হলো একটি সেট অফ নিয়ম, ঠিক আছে? নিয়ম কানুন মাপতে হয় যেগুলা আমাদের ডেটা যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহার করা হয়। মেনলি একজনের কাছে যখন আরেকজনের কাছে ডেটা পাঠায়, এই ডেফিনেশন ভুলে যাও, আমি যেটা বলতেছি ওইটা মনে রাখো।
একজনের কাছে যখন আরেকজন ডেটা পাঠায়, আমাদের এই ডেটাটা কিছু সেট অফ রুলস বা কিছু রুলসের সমষ্টি মেনে এই ডেটাটা ওর কাছে চাইতে হয়। এই রুলসগুলোর সমষ্টিকে বলা হয় প্রোটোকল। বলো বুঝছো কিনা? এখন চোখ অফ করে ডেফিনেশন লিখতে পারবা? একজনের কাছ থেকে যখন আরেকজনের কাছে ডেটা স্থানান্তরিত হয় তখন কিছু সেট অফ রুলস মানতে হয়, কিছু নিয়ম কানুন মানতে হয়। এই নিয়ম কানুনগুলোর সমষ্টিকেই বলা হয় কি? প্রোটোকল। যেমনটা আমাদের ডেলিভারি এজেন্ট, সে হচ্ছে ওষুধ একভাবে পাঠাচ্ছিল, লিকুইড একভাবে পাঠাচ্ছিল, সলিড একটা সাইকেল পাঠাইছে, ওটা আরেকভাবে যাচ্ছে। তার মানে সে কিন্তু একটা রুলস ফলো করতেছে। তার মানে আমাদের ডেটাগুলোর ক্ষেত্রে আমাদের এই রুলসগুলো ফলো করতে হয়, এইগুলাকে বলা হয় সমষ্টি আকারে প্রোটোকল। ওকে, ঠিক আছে। এখন বলো, একটা মেডিকেল পার্সেল বা একটা একটা ওষুধ পাঠাইলে যেই প্রসিডিউর ফলো করে পাঠাবে, আমি যদি একটা একটা বই পাঠাই তোমার কাছে, একই প্রসিডিউর ফলো করে পাঠাবে ওই এজেন্ট? একভাবে পাঠাবে না। তার মানে এক একটা স্পেসিফিক ডেটার জন্য রুলসগুলোও ডিফারেন্ট হয়। আমাদের ডেটাটা কি রকম সেটার উপর ডিপেন্ড করে আমাদের রুলসগুলো সেট হয়। যেমন ফাইল ট্রান্সফার করার জন্য যে রুলগুলা, সেগুলোকে বলি আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার করার জন্য, মনে করো আমার কাছ থেকে তোমার কাছে একটা ভিডিও যাবে, এটা ট্রান্সফার করার জন্য যে রুলসগুলো, এটাকে বলি আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইচটিএমএল কোড ট্রান্সফার করার জন্য যে প্রক্রিয়াটা বা রুলসগুলা, মনে করো একটা এইচটিএমএল ফাইল তুমি বানাইছো, চ্যাপ্টার 4 পড়াইছি, একটা এইচটিএমএল ফাইল তুমি বানাইছো, এই ফাইলটা একজনের কাছ থেকে স্থানান্তর করতে চাও, ওইটার যে রুলসগুলো সেটাকে বলি আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এক একটা ডিভাইস, মানে এক একটা তথ্য পাঠানোর জন্য রুলসগুলো ডিফারেন্ট হয়। সো আমাদের জাস্ট নামগুলা মনে রাখতে হবে, আর কিছুই না। আমি দাগায় দিচ্ছি কোনটা বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা ইউজ হয় কি? এইচটিএমএল ফাইল বা এইচটিএমএল যে ডেটাগুলা, সেগুলো একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য যে নিয়মগুলো মানতে হয়, সেগুলোকে বলি আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি। ফাইল ট্রান্সফার করার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, বাকিগুলো লাগবে না। আইপিটা মনে রাখবা যে ইন্টারনেট প্রোটোকল, আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে টিসিপি। এই পূর্ণরূপগুলো একটু মনে রাখবা কষ্ট করে, বুঝছো? এই পূর্ণরূপগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা ডেফিনেশন লাগবে না, জাস্ট পূর্ণরূপটা মনে রাখবা। তাইলে বলো, আমরা যা যা পড়ছি যে কমিউনিকেশন কাকে বলে, একদম দুধ ভাতের মতো ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার, রাইট? একদম মনের মতো ক্লিয়ার, গাইটা গেছে। উপাদান যে 5টা, একদম মনের মধ্যে ক্লিয়ার, গাইটা গেছে। তারপর ট্রান্সডিউসার কাকে বলে, এটা ডেফিনেশন সহ সবকিছু মনের মধ্যে গাইতে গেছে। এরপর প্রোটোকল কাকে বলে, এটাও ডেফিনেশন সহ একদম মনের মধ্যে গাইতে গেছে। তোমাদের ক নাম্বারে আসবে প্রোটোকল কি, তখন তোমাকে শুধু ডেফিনেশনটা লিখতে হবে। খ নাম্বারে আসবে প্রোটোকল ব্যাখ্যা করো বা প্রোটোকল কি ব্যাখ্যা করো, তখন তোমাকে ডেফিনেশনটাও লিখতে হবে, কয়েকটা এক্সাম্পলও লিখতে হবে। যে ফাইল ট্রান্সফার করার জন্য যে প্রোটোকল, সেটাকে বলি এফটিপি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলকে বলে এইচটিটিপি। তখন কিছু এক্সাম্পলও তোমাকে লিখতে হবে। বলো, যতটুকু পড়াইলাম একদম পানির মতো ক্লিয়ার কিনা? বলো, যতটুকু পড়াইলাম একদম পানির মতো ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ওকে, কেমন লাগতেছে চ্যাপ্টার 2? কঠিন নাকি সহজ? আমরা অধ্যায়ের শুরুর পার্টটা পড়ে ফেলছি, বইয়ের প্রথম 1-2টা পেজ পড়ে ফেলছি অধ্যায়ের, ঠিক আছে? সো আমি যা যা বলি ক্লাসে, জাস্ট আমার সাথে ক্লাসটা করো, তাইলেই দেখবা যে একদম মুখস্থ হয়ে যাচ্ছে, সবকিছু একদম পারফেক্টলি মুখস্থ হয়ে যাবে। ওকে, এখন আমাদের এই চ্যাপ্টারের এই অংশে কিছু ম্যাথ আছে, বাট প্রকৃতপক্ষে এই ম্যাথগুলা বইয়ে নাই। বইয়ে যখন তুমি অধ্যায়টা পড়বা তখন এই ম্যাথগুলা পাবা না বইয়ে, ঠিক আছে? বাট সামহাও মাঝে মধ্যে আমাদের চলে আসে। সো ম্যাথগুলা একটু দেখবা, খুবই সহজ। ছোটবেলায় এস ইকুয়ালস টু ভিটির ফর্মুলা পড়ছো না, বা এখনো পড়ছো না? এস ইকুয়ালস টু ভিটি, বা বই কি চেঞ্জ হয়েছে না? আইসিটি বই তেমন চেঞ্জ হয় নাই, কিছুই চেঞ্জ হয় নাই বলতে গেলে। সো আইসিটি নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, আইসিটি বই নিয়ে তেমন প্যারা খাওয়ার দরকার নেই। বলো, এস ইকুয়ালস টু ভিটির ম্যাথ করছো? এস ইকুয়ালস টু ভিটি সমবেগে যাচ্ছে। তোমাকে আমি যদি বলি যে একটা বাসের গতি 10 মিটার পার সেকেন্ড, 40 মিটার যাইতে তার কত সেকেন্ড লাগবে? পারবা? পারবা? বলো তো কত সেকেন্ড লাগবে? পারবা? 4 সেকেন্ড। ভেরি গুড। এইটা থেকে আমাদের ইন্টারনেটের ডাউনলোড করার স্পিড যদি দেওয়া থাকে, আমাদের ডাউনলোড করতে কত সময়, এগুলা ক্যালকুলেট করতে হয়। ওকে, সো আজানটা শেষ হোক, আজানটা শেষ হলে আমরা শুরু করি, ঠিক আছে? সো আজানটা শেষ হতে তো 2-3 মিনিট টাইম লাগবে। সো আজানটা শেষ হোক, আমরা 40 বাজে তো আমরা হচ্ছে 42-এ শুরু করবো আবার।
ওকে, সো যারা যারা অধ্যায় 3 এর শেষের ক্লাসটা করছো আমার, তারা জানো যে আমরা যখন ডিভাইস বানাই, যেটা হচ্ছে ডেটা স্টোর করবে বাইনারিতে 0 আর 1 কে স্টোর করবে, ওটার নাম জানি আমরা কি দিচ্ছিলাম? ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার। মনে আছে? মনে আছে বলো তো? আমরা এরকম একটা জিনিস বানাচ্ছিলাম যেটার নাম দিচ্ছিলাম আমরা ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ কাজ কি করে বলো তো? ফ্লিপ ফ্লপ মনে করো একটা জাদুর বাক্স, সে এমন একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা 0 অথবা 1 কে সে স্টোর করতে পারে। 0 অথবা 1 যে কোনো একটাকে সে স্টোর করতে পারে, এটাকে বলতেছিলাম আমরা ফ্লিপ ফ্লপ। এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে আমাদের তৈরি হয় একটা রেজিস্টার। অনেকগুলা রেজিস্টার মিলে আমাদের তৈরি হয় হচ্ছে একটা মেমোরি। ঠিক আছে? সো আমাদের একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট জানি স্টোর করতে পারে? অধ্যায় 3 তোমাদের পড়াইছিলাম, একটা সিঙ্গেল বিট স্টোর করতে পারে। একটা 0 অথবা একটা 1, এগুলাকে বলি আমরা একটা বিট। এগুলাকে কি বলি? এগুলাকে বলি আমরা একটা বিট। ঠিক আছে? এগুলাকে বলি আমরা একটা বিট। ওকে ওকে, ঠিক আছে। সো এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে আমাদের জানি কি গঠিত হইতো? একটা রেজিস্টার গঠিত হইতো। মনে আছে? তার মানে এখানে আমরা এখন অনেকগুলা 0 1 রাখতে পারবো। এখানে মনে করো 0 রাখলাম, 1 রাখলাম, 0 রাখলাম, 1 রাখলাম, 0 1, এরকম অনেকগুলা 0 1 আমরা এখন রাখতে পারতেছি। সো অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে একটা হচ্ছে মেমোরি তৈরি হয়, যেটা অনেকগুলা 0 আর 1 কে রাখতে পারে। ঠিক আছে? সো আমাদের তাহলে মেমোরির একক কি বলতো? একটা মেমোরির একক কি বলতো? বিট। তাই না? যেহেতু আমাদের দৈর্ঘ্যের একক মিটার, তারপর ওই মিটারটাকে আমরা কনভার্ট করে 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 কিলোমিটার, তারপর তোমার হচ্ছে আরো অনেক কিছু বানাই, তাই না? সো আমাদের ডেটার জন্য মেমোরির এককটা হচ্ছে আমাদের বিট। এটা মনে রাখবা, মেমোরির এককটা হচ্ছে আমাদের বিট। মেমোরির এককটা কি আমাদের? বিট। এখন এখানে প্রশ্ন আসে হচ্ছে যে 1 কিলোবিট, দেখো বিটকে সবসময় প্রকাশ করা হয় স্মল বি দিয়ে, এটা মনে রাখবা। বিটকে সবসময় প্রকাশ করা হয় স্মল বি দিয়ে। কি দিয়ে? স্মল বি দিয়ে। তাহলে 1 কিলোবিট এটার মানে কি? 1 কিলোবিট এটার মানে কি? 1000 বিট নাকি 1024 বিট? বলো তো। 1 কিলোবিট মানে কত বিট? 1024 নাকি 1000? দেখো, নর্মালি আমরা 1 কিলোমিটার বলতে বুঝি 1000 মিটার, তাই না? 1 কিলোমিটার বলতে বুঝি 1000 মিটার। কিন্তু যখন তুমি কম্পিউটারের স্টোরেজ নিয়ে কথা বলতেছো, কম্পিউটারের মেমোরি এলিমেন্ট নিয়ে কথা বলতেছো বা মেমোরি নিয়ে কথা বলতেছো, এগুলা 2 এর পাওয়ার আকারে তৈরি হয়। তার মানে 1 কিলোবাইট তখন বলতে হয় আমাদের 1024, কারণ 1024 একটা 2 এর পাওয়ার আকারে তুমি প্রকাশ করতে পারবা। মেইনলি আমাদের কম্পিউটারের যে মেমোরিগুলো তৈরি হয়, এগুলো দেখবা হয় হচ্ছে সবসময় 1 জিবি র্যামের কথা চিন্তা করো বা মেমোরির কথা চিন্তা করো, 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়। কখনো 3 জিবি মেমোরি দেখছো? হয় না। 1 জিবি, 2 জিবি, 4 জিবি,
8 GB, 16 GB, 32 GB, 64 GB, 128 GB, 256, 512, 1024। মানে কম্পিউটারের মেমোরি সবসময় 2 এর পাওয়ার আকারে হয়। কম্পিউটারের মেমোরি সবসময় 2 এর পাওয়ার আকারে হয়। এটার একটা সুবিধা আছে। বলতে পারো যে ভাইয়া কেন তাহলে 100, 200, 100 GB মেমোরি নাই, কেন 200 GB মেমোরি নাই? এর কারণটা হচ্ছে আমরা কম্পিউটার মেমোরি এমনভাবে তৈরি করি যেন দুইটাকে কম্বাইন করে 3 নাম্বার আর একটা বড় মেমোরি বানাইতে পারি। ওকে, সো তুমি 4 GB 4 GB দুইটা মেমোরিকে একসাথে করে একটা 8 GB মেমোরি বানাইতে পারবা। ওকে, 8 GB 8 GB যোগ করে একটা 16 GB মেমোরি বানাইতে পারবা। তারপর 16 16 যোগ করে একটা 32 GB মেমোরি বানাইতে পারবা। সো আমরা যদি এরকম 2 এর পাওয়ার আকারে মেমোরিগুলা নেই, তাইলে এগুলারে আমরা জোড়া দিয়ে আর একটা বড় মেমোরি বানাইতে পারি। এখন বলবা যে ভাইয়া তাইলে আমরা 100 GB কেন নেই না মেমোরি? এটাকেও তো আমরা 50 50 দিয়ে বানাইতে পারি। আচ্ছা, তুমি 100 রে 50 50 দিয়ে বানাইলা, আমার কথার বোঝার চেষ্টা করো। তারপর 50 রে আবার 25 25 দিয়ে বানাইতে পারবা। এখন 25 কে বানাইতে হলে তোমাকে 12.5 12.5 মেমোরি লাগবে। দেখো 12.5 কখনো সম্ভব, আধা ফ্লিপ ফ্লপ কখনো সম্ভব, অর্ধেক ফ্লিপ ফ্লপ সম্ভব না। তার মানে আমরা যেহেতু চাচ্ছি দুইটা জোড়া বানিয়ে একটা বড় বানাবো, বড় মেমোরি বানাবো, তার মানে এটা অবশ্যই আমাদের মেমোরিটাকে 2 এর পাওয়ার আকারে আমাদের বানাইতে হবে। তাইলে আমরা খুব সহজে দুইটাকে জোড়া দিয়ে একটা বড় মেমোরি বানাইতে পারবো। ঠিক আছে, সো মনে রাখবা যে স্টোরেজের রেসপেক্টে সব সময় আমাদের কিলো বলতে বোঝায় 1024। যখন আমরা স্টোরেজ ক্যালকুলেট করতেছি, স্টোরেজ খেয়াল রাখবা, এখানে কিন্তু ম্যাথের একটা ব্যাপার আছে, টুইস্ট আছে, একটু পরে আসতেছি। স্টোরেজ নিয়ে যখন কথা বলতেছি, যে স্টোর মেমোরি নিয়ে যখন কথাবার্তা বলতেছি, 1 কিলোবাইট মানে 1024। তারপরে 1 মেগাবাইট, 1 মেগাবিট, 1 মেগাবিট সমান 1 মেগাবিট সমান তোমার হচ্ছে হলো 1024 এত কিলোবিট। ঠিক আছে, মেগা মানে কি 1024 কিলোবিট। তারপর গিগা, তারপর টেরা, পেটা, এক্সা, এগুলো তোমরা জানো, ছোটবেলায় থেকে পড়ছো, চ্যাপ্টার 1 এ ফিজিক্সেও পড়বা। ঠিক আছে, বলো ধরতে পারছো কিনা এতটুকু? এখন আমরা এই বিট এককটা মাঝে মধ্যে ইউজ না করে আরেকটা একক ইউজ করি, সেটা হচ্ছে বাইট। সো 1 বাইট সমান, 1 বাইট সমান বলা হয় হচ্ছে 8 বিট। 8 বিটকে আমরা 1 বাইট বলি। ঠিক আছে, 8 বিটকে আমরা 1 বাইট বলি। এটাও মেমোরির একক, বিটও একটা মেমোরির একক, বাইটও একটা মেমোরির একক, বাট বিটটা হচ্ছে মৌলিক একক। আমরা 8টা বিটকে মিলে একটা বাইট বলি। সো আমাদের যেন ক্যালকুলেশনটা বা মেমোরির সাইজটা লিখতে ইজি হয়, এই কারণে জাস্ট বানানো, আর কিছুই না। তাইলে এটার ক্ষেত্রেও এই বাইটকে প্রকাশ করা হয় বড় বি। ঠিক আছে, তাহলে 1 কিলো বাইট সমান কত বাইট বলো তো? 1 কিলো বাইট, বিবি কেন লিখলাম, এটা তো কেবি। 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1024 বাইট। 1 মেগাবাইট সমান কত বলো তো? 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান বলো তো কত? 1024 মেগাবাইট। বুঝছো? তার মানে যখন অধ্যায় 3 এর পড়াশোনা আমরা করতেছি, স্টোরেজের রেসপেক্টে পড়াশোনা করতেছি, যে মেমোরির সাইজ কত, তখন আমরা যে এককগুলা ইউজ করবো, মানে যে গুণকগুলা ইউজ করবো কিলো মেগা এগুলোর জন্য, সেগুলো হচ্ছে 1024। সেগুলা কি? 1024। ঠিক আছে, সেগুলা কত ইউজ করবো বলো তো? 1024 ইউজ করবো। বলো ক্লিয়ার? তার মানে তোমাকে যদি পরীক্ষা হলে এরকম একটা প্রশ্ন আসে, তোমাকে বললো যে 3 কিলোবাইট সমান কত বিট, কত বিট এটা তোমার কাছে জানতে চাইলো, তাহলে তুমি কি করবা? 3 কিলোবাইট সমান তুমি জানো 3 ইন্টু 1024 এত বাইট, তাই না? এটা তুমি জানো না? এখন এটাকে যদি বিটে নিতে চাও, 3 ইন্টু 1024 ইন্টু 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি টোটাল বিট সংখ্যা পেয়ে যাবে। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? বলো। 3048, অনেক অলরেডি বলে দিছো, বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার সবাই? সবাই বুঝছো? ওকে, সবাই বুঝতে পারছো এতটুকু। তার মানে মনে রাখবা, যদি প্রশ্ন শুধুমাত্র এতটুকু যদি আসে, দেখো আমি কিন্তু 2 টাইপের এমসিকিউর কথা বলতেছি। প্রশ্নে যদি শুধুমাত্র এইটুকু বলে যে 1 কিলোবাইট, 1 কিলোবাইট সমান কত বাইট, তাহলে বলো তো কি করবা? উত্তর কত হবে বলো তো? অপশনে 1000 থাকবে, 1024 থাকবে, 950 থাকবে, 1052 থাকবে। কোনটা উত্তর? 1024। তার মানে এটার উত্তরটা কত বলো তো? 1024। তার মানে যেই জায়গাতে শুধুমাত্র স্টোরেজ নিয়ে কথাবার্তা বলছে, এখানে কোনো স্পিডের কথাবার্তা আসে নাই, সেই জায়গাতে এটা জাস্ট 1024 উত্তর হবে। 1 মেগাবাইট সমান কত? 1024। এখন আমরা পড়তেছি ডেটা কমিউনিকেশন, তাই না? একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা পাঠাবো, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা পাঠাবো। ওকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা পাঠাবো।
এখন এই ডেটা পাঠানোর সময় আমরা যদি এককটা ইউজ করি 1024, তাহলে একটা সমস্যা হয়। সমস্যাটা হলো এই 1024 আসলে আমরা আন্তর্জাতিকভাবে কিলোর জন্য ইউজ করি না। দেখো, কিলো বুঝাইতে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে 1000ই বোঝাই বা 1000ই বুঝি, তাই না? কম্পিউটারের মেমোরি যখন আমরা বিল্ড করতেছি তখন আমরা নলেজটা জানি যেটা আসলে 2 এর পাওয়ার হইতে হবে বা 1024 দিয়ে গুণ করতে হবে। এটা যখন আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা কম্পিউটারের মেমোরি তৈরি করতেছি। কিন্তু আমি যখন একটা প্যাকেটের গায়ে ডেটা ট্রান্সফার নিয়ে আলোচনা করব, একজন প্রোভাইডার যে ইন্টারনেট সাপ্লাই দেয় তোমাকে, সে তো আর জানবে না যেটা 2 এর মাল্টিপলই হইতে হবে। সো যখন আমরা এই অধ্যায়ের আলোচনা করব, দেখো আগেরটা ছিল চ্যাপ্টার 3 এর আলোচনা, যেখানে আমরা স্টোরেজ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, একটা মেমোরি বানানো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এই অধ্যায়ের আলোচনায় যখন আমরা ডাটা ট্রান্সফার করার কথাবার্তা বলবো, তখন কিন্তু আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার না, তখন আমরা কি ইন্টারনেট প্রোভাইডার। তার মানে আমরা এত কিছু জানি না, আমরা কম্পিউটারের মেমোরি কেমনে বানাইতে হয় এই জিনিসটা জানি না, আমরা কি ডাটা ট্রান্সফারটা নিয়ে আলোচনা করতেছি। সো আন্তর্জাতিকভাবে যেহেতু সবাই যেন এই জিনিসটা বুঝে, সবাইকে যেন যে মেমোরির ইনডেপথ জানতে না হয়, এই জন্য আন্তর্জাতিক স্বীকৃত আকারে তোমার যখন ডাটা ট্রান্সফার বা এই রিলেটেড আলোচনা করবা, তখন তোমার 1 কিলো সমান 1000। এটা একটা বড় কনফিউশন থাকে সবার, যে ভাই কখন 1024 কখন 1000। অনেকে সব জায়গাতে 1024 বসায়, অনেকে সব জায়গাতে 1000 বসায়, বাট এটা কিন্তু আসলে ট্রু না। ট্রুটা কি? যখন অধ্যায় 3 এর আলোচনা করতেছো, যখন তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, যখন তুমি একটা মেমোরি তৈরি করতেছো, তখন তোমাকে যদি প্রশ্ন করি 1 কিলো বিট মানে কত, তুমি বললা 1024 বিট। বাট যখন তুমি ডাটা রেট বা হচ্ছে কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলতেছো, একজনের কাছে একজনের কাছে ডেটা পাঠাচ্ছ, তখন তোমাকে যদি আমি বলি যে 1 কিলো মানে কত, তুমি বলবা 1000। পার্থক্যটা ধরতে পারছো? মেইনলি যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, তুমি সেখানে 1000 ধরবা। আর যদি এইরকম ডিরেক্ট প্রশ্ন আসে যে 1 কিলো বাইট সমান কত বাইট, তাহলে তুমি 1024 লিখবা। বুঝছো? যদি এরকম ডিরেক্ট প্রশ্ন আসে, অধ্যায় 3 এর প্রশ্ন এটা, বেসিক্যালি এটা 2 এর প্রশ্ন না, অধ্যায় 3 এর প্রশ্ন ডিরেক্টলি যদি বলে যে 1 কিলো বাইট সমান কত বাইট, তুমি বলবা 1000 বাইট, 1024 বাইট। আর যদি এখানে ম্যাথ করতে হয়, যে স্পিড দেয়া আছে, একটা ডাউনলোড করতে কত সময় লাগবে, তাহলে তুমি কি ইউজ করবা বলো তো? 1000 ইউজ করবা। এই অধ্যায়ের খাতিরে 1000 ইউজ করবা, কারণ এটা ইন্টারন্যাশনালি এটা স্বীকৃত। বুঝছো? বুঝতে পারছো? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা রেট। ডেটা রেট বলতে বোঝাচ্ছে ডাটা ট্রান্সফার করার রেট। তোমাকে কত ট্রান্সফার রেটটা আমি, মানে কত দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারি, এটা হচ্ছে আমার ডেটা রেট। ওকে, ইন্টারনেট স্পিডও বলতে পারো এটাকে ইন্টারনেট স্পিডও বলতে পারো, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি যে আমি 10 মিটার যাই 5 সেকেন্ডে, তাইলে আমার স্পিড কত বলো তো? আমার স্পিড কত বলো তো? 10 মিটার যাই 5 সেকেন্ডে, স্পিড কত? 2, তাই না? একজন বলছে হাফ, ওরে ধরে অ্যাসিড ভর্তি করাও। এর স্পিড কত বলো তো? 2। দূরত্ব বা সময়, এটাই হচ্ছে আমাদের স্পিড দেয় বা আমাদের দ্রুতি দেয় বা আমাদের বেগ দেয়, তাই না? এটা আমাদের কি দেয়? বেগ দেয়। এখন আমি যদি তোমাকে ডাটা ট্রান্সফারের স্পিডটা বলতে চাই, আমি তোমাকে বললাম যে আমি 500 বিট ট্রান্সফার করি হচ্ছে 10 সেকেন্ডে, তাইলে আমার ডাটা ট্রান্সফারের স্পিডটা কত বলো তো? 500/10, তাই না? 500/10, এটাই আমার ডাটা ট্রান্সফারের স্পিড, মানে 50 বিট পার সেকেন্ড। বেগের ক্ষেত্রে আমরা যেরকম বলি মিটার পার সেকেন্ড, এটার ক্ষেত্রে আমরা কি বলবো? বিট পার সেকেন্ড। যে 1 সেকেন্ডে কত বিট ট্রান্সফার করতেছি, সেটা হচ্ছে আমাদের স্পিড, তাই না? এটাকেই বলা হয় স্পিড, ইন্টারনেট স্পিড, বা এটাকে বলতে পারো ডেটা রেট। যে ডেটা কত রেটে আমি পাঠাচ্ছি, এটাকে তুমি কিভাবে নাম দিতে পারো, কিভাবে সংজ্ঞায়িত করতে পারো? কিভাবে সংজ্ঞায়িত করতে পারো? উপরে ডেটা সংখ্যা, নিচে হচ্ছে টাইম। এটা দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমার এটা কি হয়ে যাবে? তোমার এটা ডেটার স্পিডটা পেয়ে যাবা। সহজে মনে রাখার জন্য তুমি এইটা মনে রাখবা যে আমরা জানি একটা বেগ সমান কি বলতো? বেগ সমান কতটুকু দূরত্ব ট্রাভেল করছে ডিভাইডেড বাই সময়। ঠিক এইরকম তোমার এই জায়গাতে দূরত্বের বদলে আসবে কি? কতটুকু ডাটা ট্রান্সফার করতেছো, এর নিচে হচ্ছে সময়। এটাই তোমার স্পিড দিবে বা বেগ দিবে বা রেট দিবে। বলো, বুঝতে পারছো? এটার এককটা কি বলতো? এটার এককটা ছিল মিটার পার সেকেন্ড, তাই না? এটাকে বাংলায় লেখো মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ছোট্ট করে বলতে চাই এমপিএস, মিটার পার সেকেন্ড। এটার এককটা কি হবে? বিট পার সেকেন্ড। 1 সেকেন্ডে কত বিট ট্রান্সফার হচ্ছে, এটার এককটাকে বলা হয় বিপিএস। কি বলা হয়? বিপিএস, বিট পার সেকেন্ড। তার মানে
এটার এককটা কি? এককটা হচ্ছে বিপিএস। তার মানে এটার এসআই এককটা কি? বিপিএস। মৌলিক এককটা কি? বিপিএস। ক্লিয়ার? এখন মৌলিক এককের পরে আরো অনেক একক আসতে পারে, যেমন আমরা বলতে পারি 1000 মিটার পার সেকেন্ড, এটাকে এমনি না বইলা আমি বলতে পারি যে 1 কিলোমিটার পার সেকেন্ড। এরকম বিট পার সেকেন্ডকে আমরা কিলোবিট পার সেকেন্ডে বলতে পারবো, কেবিপিএস। মনে আছে ইন্টারনেটের লাইনে লেখা থাকে কেবিপিএস, এমবিপিএস, তাই না? তার মানে তোমার স্পিডটা যদি হয়, আমি যদি বলি যে 1 কেবিপিএস, কেবিপিএস এটার মানে কি? এটার মানে হচ্ছে 1000 বিট পার সেকেন্ড। দেখো 1024 কিন্তু বলি নাই, কারণ কমিউনিকেশনের জন্য ম্যাথগুলো করছি। তার মানে আমাদের গুণকটা এখন হবে 1000। তার মানে 1 কেবিপিএস মানে কি? প্রতি সেকেন্ডে 1000 বিট, 0 আর 1 এটাকে বিট বলি, 1000 বিটটা ট্রান্সফার হতে পারে, 1000টা বিট ট্রান্সফার হতে পারে। বুঝছো? বুঝতে পারছো? আমি যদি বলি 1 এমবিপিএস, তখন এটাকে আমরা কি বলবো? যে 1000 কেবিপিএস, তাই না? যে 1 এমবিপিএস মানে হচ্ছে 1000 কেবিপিএস। মেগা, মেগা এটার নাম হচ্ছে মেগা, এমটা হচ্ছে মেগা, মেগা মানে 10 টু দি পাওয়ার 6। সো 1000 কেবিপিএস, এটাকে যদি আবার বিপিএস এ নাও, আরো 1000 দিয়ে গুণ করতে হবে, আলটিমেটলি 10 টু দি পাওয়ার 6ই হয়ে যাচ্ছে। বলো এতটুকু ধরতে পারছো যে ইন্টারনেট স্পিড বা ডেটা রেট কাকে বলে? ডেটা রেট কাকে বলে? বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করি। আমরা ক্লাসটা শেষ করে দিব 4:30টার দিকে। সো একবারই ক্লাসটা শেষ করে দিব। ওকে, 4:30টা একটু আগে আগে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আমরা বিটে না বলে বাইটেও বলতে পারতাম, কিন্তু আমি যদি তোমাকে বলি যে 1 বাইট পার সেকেন্ড, দেখো বাইট পার সেকেন্ডের বিটা বড়, 1 বিপিএস, তাহলে এটা কত বিট পার সেকেন্ড? 8 বিট পার সেকেন্ড, তাই না? 8 বিট পার সেকেন্ড। তার মানে এটাকে বলতে পারবো 8 বিট পার সেকেন্ড। আমি যদি তোমাকে বলি 1 কিলো বাইট পার সেকেন্ড, কি বললাম? 1 কিলো বাইট পার সেকেন্ড, ঠিক আছে? 1 কিলো বাইট পার সেকেন্ড, তাইলে এটাকে আমি কি বলতে পারবো? 1000 বাইট পার সেকেন্ড। দেখো বড় বি মানে বাইট, তাহলে এটাকে যদি বিট পার সেকেন্ডে নিয়ে যাও, 8000 বিট পার সেকেন্ড। 8 কেন লিখলাম? 8000 তো, 8000 বিট পার সেকেন্ড। বুঝছো? বুঝতে পারছো? তাইলে অ্যাকচুয়ালি আমাকে বলো যে তোমার ইন্টারনেট প্রোভাইডারের লাইনে দেখবা তারা একটু ট্রিক্স করে ছোট বি লেখে। দেখো আমাদের মনে করো তুমি একটা 100 জিবি ফাইল নামাতে চাচ্ছ, কম্পিউটারে যে ফাইলগুলো তোমরা দেখো সেগুলো বাইটে লেখা থাকে। তোমাকে একটা ছবি পাঠাইলাম 1 মেগাবাইটের, 1 এমবির, ওটার মানে বাইটে লেখা, ঠিক আছে? তার মানে আমাদের ডেটাগুলা কম্পিউটারে আসলে যেই এককে লেখা থাকে সেটা হচ্ছে বাইটে লেখা, ঠিক আছে? কোন এককে লেখা থাকে? বাইট এককে। এখন ইন্টারনেট স্পিডের যে প্রোভাইডাররা আছে তারা একটু ট্রিক্স করে। ইন্টারনেট প্রোভাইডারের যে স্পিড আছে তারা একটু ট্রিক্স করে। তারা কি বলে? তারা তাদের যে পোস্টার, ওই পোস্টারে বাইট পার সেকেন্ড লেখে না, তারা বিট পার সেকেন্ডে লেখে। তাদের লাইনটা হয় এরকম যে 5 এমবিপিএস। খেয়াল করে দেখবা সবসময় তারা ছোট বি লেখে, লুক্রেটিভ দেখানোর জন্য, যে 5 এমবিপিএস। বাট তোমার তো এটা দেখে মনে হইতে পারে যে আচ্ছা 5 এমবিপিএস তার মানে প্রতি সেকেন্ডে 5 মেগাবাইট বা 5 মেগাবাইটের যে ছবি এটা প্রতি সেকেন্ডে ডাউনলোড হবে। বাট হবে না কিন্তু, কারণ এটা হচ্ছে এমবিপিএস এ, মেগাবিট পার সেকেন্ডে, বাট তোমার ডেটাটা আছে বাইটে। সো অ্যাকচুয়ালি তোমাকে সে কত স্পিড দিচ্ছে বলো তো? 5/8, এত মেগাবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্পিড। বলো তো সেটা কত আসে? 5/8। তার মানে প্রতি সেকেন্ডে 0.625 এত মেগাবাইট ডাউনলোড হচ্ছে, এত মেগাবাইট ডাউনলোড হচ্ছে। তাইলে তুমি যেটা মনে করতেছিলা যে তোমার কাছে একটা ডেটা আছে 5 বাইটের, সেটা আসলে 5 মেগাবাইটের, মনে করো 5 মেগাবাইটের, সেটা আসলে 1 সেকেন্ডেই ডাউনলোড হয়ে যাবে এমন না, 1 সেকেন্ড থেকে আরো বেশি সময় লাগবে। বুঝছো? এই হচ্ছে তাদের চালাকি। তারা বলে 100 এমবিপিএস, বাট এটা ছোট বি, তার মানে প্রতি সেকেন্ডে 100 মেগাবাইট ডাউনলোড হবে না, হবে না। তোমাকে এটা মেগাবাইটে যখন নিবা তখন তুমি অ্যাকচুয়াল স্পিডটা পাবা, দেখবে যে 12.5 মেগাবাইট পার সেকেন্ড। 100কে 8 দিয়ে ভাগ করো। বুঝছো? বুঝছো? সো পোস্টার দেখে এখন আশা করি বুঝতে পারবা যে আসলে কোনটা লুক্রেটিভ আর কোনটা আসলে অ্যাকচুয়ালি ঝামেলা করছে। বুঝছো? সো তারা বিজ্ঞাপন দেওয়ার সময় দেয় কি? মেগাবিটে,
MBPS এ। বুঝতে পারছো? কোনো প্রোভাইডারই মেগাবাইট পার সেকেন্ডে তাদের পোস্টারে লেখে না, যে কারণে তুমি ডাউনলোড করার সময় স্পিডটা কম পাও। বাট অ্যাকচুয়ালি স্পিডটা কম পাচ্ছ না, সে কিন্তু ঠিকই দিচ্ছে, ক্যালকুলেশনের ঝামেলা হচ্ছে। বুঝছো? ওকে, সো এখন আমরা কিছু ম্যাথ করব। আমি তোমাকে বললাম যে একটা 20 মেগাবাইট ফাইল তুমি ডাউনলোড করবা। তোমার ইন্টারনেটের যে স্পিড ওই স্পিডটা হলো 124 এত কিলোবিট পার সেকেন্ড, কেবিপিএস। তোমার কত সময় লাগবে? আচ্ছা, সুন্দর করে বের করো। আমরা জানি S ইকুয়ালস টু VT, সো T ইকুয়ালস টু কি হয়ে যাবে? S বাই V, তাই না? মানে কতটুকু ডেটা ডিভাইড বাই কত বেগ। তাহলে আমাদের ডেটা কতটুকু? 20 মেগাবাইট, তাই না? আমাদের স্পিড কতটুকু? 124 কিলোবিট পার সেকেন্ড। দেখো, খেয়াল রাখতে হবে কিন্তু তোমার কিলো বিটে আছে নাকি বাইটে আছে, এই জিনিসগুলো খুবই সুন্দর করে খেয়াল রাখতে হবে। উপরে ডেটাটা বাইটে আছে, বাট নিচেরটা কি কিলো বিটে আছে। সো এটা ক্যালকুলেট করার সময় তোমাকে এখন যদি তুমি ডিরেক্টলি ভাগ দাও, এটা কি হবে না। উপরেরটা মেগাবাইটে, নিচেরটা কিলো বিটে, দুটোকে একই এককে আনতে হবে। হয় তুমি নিচেরটাকে মেগাবাইটে নাও অথবা উপরেরটাকে কিলো বিটে নাও, দুটোকে একই এককে আনতে হবে। এটা হচ্ছে কথা, একই এককে আনতে হবে, এটা হচ্ছে কথা। এখন তুমি নিচেরটাকে নিচেরটার মতো রাখো, নো প্রবলেম। সো 124 কিলোবিট পার সেকেন্ড রাখো। উপরেরটা বাইটে আছে, এটাকে যদি বিটে নিতে চাও কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন কি হয়ে গেছে বলো তো? মেগাবিট। বাট মেগাবিটে রাখলে হবে না, এটাকে কিলোবিটে নিতে হবে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো, খেয়াল করো, 1024 দিয়ে কিন্তু গুণ করি নাই, কারণ আমরা স্পিড ক্যালকুলেশন করতেছি। সো 1000 দিয়ে গুণ করছি। সো এখন ভাগ করো, এটা আছে কিলোবিটে, নিচেরটাও কিলোবিট পার সেকেন্ডে, তার মানে যে এককটা আসবে সেটা তোমার সেকেন্ডে আসবে। বলো কত আসে? বলো কত আসে? 1290.32 এত সেকেন্ড সময় লাগবে তোমার এটা ডাউনলোড হতে। যারা 2 মিনিট বলছিলা তোমরা তো ভুল করছো। কই ভুল করছো তোমরা? বলো তো, বুঝতে পারছো এখন? বুঝতে পারছো? বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এককটা সেম এককে আনতে হবে, হয় দুইটাই কিলোবিটে অথবা দুইটাই মেগাবাইটে, যেটাই তুমি করো সমস্যা নেই। মানে একক একই আনতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিস করি, চলো আরেকটা প্র্যাকটিস করি। তোমাকে এখন বললাম যে তুমি একটা 10 কিলোবাইট ফাইল ডাউনলোড করবা। স্পিডটা হচ্ছে এখন 1 MBPS। কত সময় লাগবে? বাইটটাকে বিট করে নি ভাইয়া এখন। আচ্ছা, ভেরি গুড, এখন বুঝছো। এখন বলো তো সময় কত লাগবে? 10 কিলোবাইট একক সহ লিখবা, তাহলে তুমি বুঝতে পারবা। নিচে হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। এখন তুমি চাইলে উপরেরটাকে মেগাবাইটে নিতে পারো বা মেগাবিটে নিতে পারো, অথবা নিচেরটাকে কিলোবিটে নিতে পারো। চেষ্টা করবা যেন ভাগ করে চেঞ্জ না করা লাগে, গুণ করে যেন চেঞ্জ করতে পারো। তার মানে বড় রাশিটাকে ছোট করবা, ছোট রাশিটাকে বড় করার দরকার নেই। মানে কিলোবিটটা তো ছোট রাশি, মেগাবিটটা তো বড় রাশি, সো বড় রাশিটাকে ভাঙার চেষ্টা করবা। সো তোমার এই জায়গাতে উপরে 10 কিলোবাইট থাক, নিচে তুমি যদি 1 কিলোবাইটটাকে তুমি কিলোবিটে নিয়ে যাও 8 দিয়ে গুণ করে, সো 10 কিলোবিট উপরে আছে, নিচে মেগাবিট পার সেকেন্ড, এটাকে কিলোবিট পার সেকেন্ডে নিয়ে যাও, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তোমরা এটা চলে আসছো কিলোবিট পার সেকেন্ডে। তাহলে এখন এটা ভাগ করলে যে এককটা পাবা সেটা কি এককে পাবা? সেকেন্ড এককে। তাহলে তুমি এখান থেকে দেখো 10 কাটা 8/100, এটা হচ্ছে তোমার সময়। কত আসে বলো তো? 0.08 সেকেন্ড। ভেরি গুড, 0.08 সেকেন্ড। তার মানে ম্যাথগুলা করতে পারবা না বলো তো? ম্যাথগুলা করতে পারবা না? করতে পারবা আশা করি। এখন আমি তোমাকে আরেকটা ম্যাথ দিচ্ছি। মনে করো আমি তোমাকে একটা বললাম যে 24 মেগাবাইট এটার একটা ফাইল ডাউনলোড হচ্ছে 12 সেকেন্ডে। তোমার স্পিড কত? ঠিক আছে, জিজ্ঞেস করলাম স্পিড কত, স্পিডটা অ্যাকচুয়ালি কত? ওকে, স্পিডটা কত? তাহলে তুমি কি জানো? স্পিডটা ইকুয়ালস টু হচ্ছে কি, কতটুকু ডেটা
ডিভাইডেড বাই কতটুকু টাইম, 12 সেকেন্ড। তাইলে এটাকে যদি ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা, 2 মেগাবাইট পার সেকেন্ড। বুঝছো? 2 মেগাবাইট পার সেকেন্ড, 12 দুগুণে 24, সো 2 মেগাবাইট পার সেকেন্ড। উত্তরে অপশনে যদি এটা মেগাবাইটে না থেকে কিলোবাইটে থাকতো বা কিলোবিটে থাকতো, সো এটাকে কিলোবিট এককে নিয়ে যাও যদি উত্তরে দেওয়া থাকতো এরকম। সো মেগাবাইটকে মেগাবিটে নাও, 8 দিয়ে গুণ করছো, মেগাবিট পার সেকেন্ড হয়েছে। 1000 দিয়ে গুণ করছো, তার মানে এটা এখন কিলোবিট পার সেকেন্ডে হয়ে গেছে, কিলোবিট পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। বুঝছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা সলভ করে ক্লাসের নোটের সাথে তুমি হচ্ছে আমাদের যে এসিএস এর 26 ব্যাচের গ্রুপটা আছে সেখানে তুমি আপলোড করবা। সো হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। সো হোমওয়ার্কটা হচ্ছে যে তোমার কাছে একটা 100 জিবি ফাইল আছে, 100 গিগাবাইটের ফাইল আছে। তুমি এটা ডাউনলোড করবা হচ্ছে, তোমার বাসার ইন্টারনেট স্পিড হচ্ছে 3 এমবিপিএস। কত সময় লাগবে এটার জন্য, কত সময় লাগবে এটা তুমি সলভ করবা। আরেকটা ম্যাথ হচ্ছে যে তুমি 110 জিবি একটা ফাইল তুমি ডাউনলোড করা হচ্ছে 5 মিনিট 24 সেকেন্ডে। এই ইন্টারনেটের স্পিড কত? ঠিক আছে, এই স্পিডটা তুমি বের করবা হচ্ছে কেবিপিএস এককে, কেবিপিএস এককে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের দুটো হোমওয়ার্ক। দুটো হোমওয়ার্ক ক্লাসরুমের সাথে করবা, করে আপলোড করবা আমাদের 26 ব্যাচের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে। বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারলা? বুঝতে পারছো হোমওয়ার্ক? আরেকটা ম্যাথ সলভ করে দিয়ে দিচ্ছে, তোমার কেউ বলছে এখন দিতা, অন্যরা তো জেনে ফেলবে, সবাই করুক। বুঝতে পারছো হোমওয়ার্ক দুইটা? ওকে, হোমওয়ার্ক দুইটা ক্লিয়ার। সো আমরা একটু টপিক আছে আজকের ক্লাসের, ওইটুকু করে আজকের ক্লাস শেষ করব। এখন বলো তো, যার স্পিড বেশি তাকে তার ডাটা স্থানান্তর করতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে বলো তো? যার স্পিড বেশি তারে দিয়া ওই ইন্টারনেটে যদি ডাটা স্থানান্তর করি তাহলে টাইম কম লাগবে, খুবই সহজ। সো এই যে ইন্টারনেটের স্পিড, এটাকে আমরা বলি আদর করে ব্যান্ডউইথ। কি বলি? ব্যান্ডউইথ। এটাকে কি বলি আদর করে? ব্যান্ডউইথ। তার মানে আমরা ডাটা স্থানান্তর করার সময় যে গতিতে ডাটা স্থানান্তর করি একজন আরেকজনের কাছে, সেই গতিটাকে আমরা কি বলি? ব্যান্ডউইথ। এখানে ফর্মাল ডেফিনেশন আছে, সে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা আমরা আদান প্রদান করি তাকে আমরা বলি কি? ব্যান্ডউইথ। যার ব্যান্ডউইথ বেশি তার মানে তার স্পিড বেশি। স্পিড বা ডেটা রেট বা ব্যান্ডউইথ সবগুলো একই নাম, একই নাম, একই জিনিস মিন করতেছে। ব্যান্ডউইথ, স্পিড, ডেটা রেট একই জিনিস মিন করতেছে। সো যার ব্যান্ডউইথ বেশি মানে স্পিড বেশি মানে খুব তাড়াতাড়ি যাবে। তাহলে বলো ব্যান্ডউইথের ডেফিনেশন লিখতে পারবা কিনা? যে প্রতি 1 সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। ওকে, টাইটেল লেখা ব্যান্ডউইথ, এখানে দেয়া স্পিড। অ্যাকচুয়ালি এখানে বলে দিবা যে তাকেই ব্যান্ডউইথ বলে। মানে দুইটা আসলে একই জিনিস, একই জিনিস, দুইটা আসলে একই জিনিস। বুঝছো? ডাটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ একই জিনিস। ঠিক আছে, এখন একটু লজিক্যালি ছোট্ট একটা জিনিস পড়ার আছে এখানে, সেটা হচ্ছে যে আচ্ছা তুমি যে স্পিডটা ক্যালকুলেট করতেছো বিট পার সেকেন্ড বা বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত বিট যাচ্ছে তুমি যে ক্যালকুলেট করতেছো, খুব সুন্দর করে ক্যালকুলেট করে ফেলছিলা যে প্রতি সেকেন্ডে কতটুকু বিট যাচ্ছে, তাই না? প্রতি সেকেন্ডে কতটুকু বিট যাচ্ছে খুব সুন্দর করে ক্যালকুলেট করে ফেলছিলা না? এখন তোমার ছোটবেলায় পড়ে আসছি যে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তোমার এক মাধ্যমের ভিতর দিয়ে ডেটাটা যায়, সেই ডেটাটা কি বিট আকারে যায়? বলো তো, বিট আকারে যায় না, সেই ডেটাটা যায় হচ্ছে একটা ওয়েভ আকারে বা একটা আলো আকারে। তাহলে বিট আকারে যায় না। তাইলে একটা তারযুক্ত মাধ্যমের জন্য, যেটা হচ্ছে তার মাধ্যম, ওয়্যার মাধ্যম, ওইটার জন্য আমরা স্পিডটাকে বিট পার সেকেন্ডে বলতে পারি। বোঝার চেষ্টা করো, শুধু দুইটাই স্পিড, দুইটা জিনিসকে আমরা স্পিড বলি, সমস্যা নেই। সো যেটা তারযুক্ত মাধ্যম ওইটার তারে আমরা বলতে পারি যেটা আসলে কি, এটা আসলে হচ্ছে বিট পার সেকেন্ড। যেটা তারযুক্ত মাধ্যম, মনে করো তার দিয়ে আরেকটা কানেকশন দিলাম, এখানে যে স্পিড সেটাকে আমরা বলতে পারবো বিট পার সেকেন্ড। ডিরেক্টলি বিট মনে করো আমি পাঠাচ্ছি, ইলেকট্রিক্যাল ভোল্টেজ মনে করো আমি পাঠাচ্ছি, তাকে আমরা বলতে পারবো বিট পার সেকেন্ড। কিন্তু যেটা ওয়েভ দিয়ে যাচ্ছে ওইটার গতিটাকে আমরা কিভাবে মেজার করব? একটা তরঙ্গ যেটা যাচ্ছে ওই তরঙ্গর গতিটাকে আমরা কিভাবে মেজার করব? সো এটার গতিটার আরেকটা নাম হচ্ছে ব্যান্ডউইথ। সো বেসিক্যালি এই ব্যান্ডউইথ দিয়ে স্পিডটাকেই মিন করে, বাট কার জন্য? একটা
ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য, যেটা হচ্ছে তারবিহীন মাধ্যম, যেখানে তরঙ্গের মাধ্যমে ডেটাটা স্থানান্তর হচ্ছে, ওই জায়গায় যে গতিটা, যে কি হারে ডেটা ট্রান্সফার হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। বলো ধারণাটা পাইছো? ধারণাটা পাইছো? অপটিক্যালের হলেও এটাকে ব্যান্ডউইথই বলি, সমস্যা নেই। সো এই জায়গাতে আমাদের একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যদি সরাসরি কেবল দিয়ে ডাটা ট্রান্সফার হয়, আমরা তো ডিরেক্ট এই জিনিসটাকে বিপিএস বলতে পারি, বা তোমার হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে ডেটা রেট, যে কত রেটে ডাটা ট্রান্সফার হচ্ছে। কিন্তু যদি আমাদের একটা তরঙ্গের মাধ্যমে একটা ওয়্যারলেস মিডিয়ামে ডাটা ট্রান্সফার হয়, তখন আমরা আসলে স্পিডটাকে এই জায়গাতে যেটা রেট আকারে বলতে পারবো না, মানে বিট পার সেকেন্ড আকারে বলতে পারবো না, তখন আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে বলতে হয়। এই জিনিসটাকে একটু ডিটেলসে এক্সপ্লেন করি, যদিও বা এত বেশি তোমাদের সিলেবাসে নাই। মনে রাখবা যে যখন একটা ওয়্যারলেস মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, তখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে ট্রান্সফার হয়, ঠিক আছে? কিসের মাধ্যমে? তরঙ্গের মাধ্যমে। কিসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়? তরঙ্গের মাধ্যমে। যদি এটা ওয়্যারলেস মাধ্যম হয়, মানে তারবিহীন যদি মাধ্যম হয়, তাহলে কিসের মাধ্যমে ডেটা ট্রান্সফার হবে? তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার হবে, ঠিক আছে? তরঙ্গের মাধ্যমে। এখন এই তরঙ্গের যতটুকু জায়গা তোমার ডেটা ট্রান্সফার করার জন্য অ্যালোকেটেড, সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। খুব সুন্দর করে দেখবা, যতটুকু জায়গা তোমার ডেটা পাঠানোর জন্য তোমার কাছে বরাদ্দ, এই বরাদ্দ কিন্তু জায়গাটাকে বলা হয় ব্যান্ডউইথ। ওকে? মাঝে মধ্যে দেখো না বলা হয় যে গ্রামীণ ফোনের জন্য এতটুকু ব্যান্ডউইথ বরাদ্দ করা হয়েছে, বাংলা লিংকের জন্য এতটুকু ব্যান্ডউইথ বরাদ্দ করা হয়েছে, বা গ্রামীণ ফোনের ব্যান্ডউইথ বেশি দিয়ে দিছে, যেখানে গ্রামীণ ফোনের স্পিড বেশি। বুঝছো? বলা হয় না এরকম? তার মানে ফ্রিকোয়েন্সির যতটুকু অংশ, মনে করো আমি তোমাকে বললাম যে 5 হার্জের তরঙ্গ থেকে 5000 হার্জের তরঙ্গের মধ্যে তুমি হচ্ছে ডেটা পাঠাইতে পারবা, এটা তোমার জন্য আমি বায়ধা দিলাম। তাইলে এই যে জায়গাটুকু, এই যে উইথটুকু, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা তোমার ব্যান্ডউইথ। তুমি এর মাধ্যমে, এর মধ্যেই তোমাকে তোমার ডেটাটা ট্রান্সফার করতে হবে। এর মধ্যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের, মানে যে কোনো ফ্রিকোয়েন্সির তরঙ্গ তুমি বানাও, সমস্যা নাই, কিন্তু এর মধ্যেই তোমার তোমার ফ্রিকোয়েন্সিটা থাকা লাগবে, এর মধ্যেই তোমার কম্পাঙ্কটা থাকা লাগবে, তোমার লাইটের, মানে তোমার যে তরঙ্গটা, সেটার কম্পাঙ্কটা এর মাঝেই থাকা লাগবে। আরো ভালো করে বোঝাচ্ছি, সমস্যা নেই। একটা তারযুক্ত মাধ্যমে, যেটা তার মাধ্যম, সেটার মধ্যে আমরা যে স্পিডটা আছে, এই স্পিডটাকে সরাসরি বলতে পারি আমরা হচ্ছে বিট রেট আকারে, যে প্রতি সেকেন্ডে কত বিট যাচ্ছে, পিপিএস বা কেবিপিএস এরকম। কিন্তু যদি এটা ওয়্যারলেস মিডিয়াম, এটা হচ্ছে ওয়্যার মিডিয়াম, যদি এটা ওয়্যারলেস মিডিয়াম হয়, তখন আমাদের যেটার মাধ্যমে এই স্পিডটাকে বলতে হয়, সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ। তাইলে লজিক্যালি দুইটা সেম জিনিস মিন করতেছে না? লজিক্যালি দুইটা জিনিস সেম মিন করতেছে না? যে এটাও স্পিড মিন করতেছে, এটাও স্পিড মিন করতেছে, জাস্ট দুইটার নাম দিচ্ছি। যদি এটা তারযুক্ত মাধ্যমে, তখন আমরা দিচ্ছি এটা বিট রেট, তারবিহীন মাধ্যমে তখন এটাকে বলতেছি ব্যান্ডউইথ। কারণ এখানে তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, খেয়াল করো সুন্দর করে, কারণ এখানে তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। এইগুলো নিয়ে বইয়ে এত ডিটেলসে লেখা নাই, বইয়ে এত ডিটেলসে লেখা নাই, সো প্রশ্ন এখানে আসতে পারে, সো এই কারণেই দেখানো, বইয়ে এগুলো নাই। সো তোমার তারযুক্ত মাধ্যমে যে ডেটা ট্রান্সফার, এটাকে সরাসরি আমরা বিট পার সেকেন্ডে বা বিট রেটে বলতে পারবো, কিন্তু ওয়্যারলেস মাধ্যমে যে ডেটা ট্রান্সফার হয়, তার যে স্পিড, এটাকে আমাদের ব্যান্ডউইথ দিয়ে বলতে হয়। ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি কিসের হয় বলো তো? ফ্রিকোয়েন্সির বা তোমার হচ্ছে কম্পাঙ্কের উপর, কম্পাঙ্কের ব্যান্ডউইথ হয়, কম্পাঙ্কের ব্যান্ডউইথ হয়, কম্পাঙ্কের ব্যান্ডউইথ হয়, ঠিক আছে? তাইলে দুইটা জিনিস যেহেতু সেম মিন করতেছে, আমি যদি বলি কোনো একটা কিছুর স্পিড বেশি, কোনো একটা কিছুর স্পিড বেশি, স্পিড বেশি মানে কি? তার ব্যান্ডউইথও বেশি, যদি এটা ওয়্যারলেসলি ট্রান্সফার হয়, তাই না? ওয়্যারলেস ভাবে যদি ট্রান্সফার হয়, তাইলে আমরা বলতেছি স্পিডটাই ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ বেশি হলে স্পিড বেশি, স্পিড কম হইলে ব্যান্ডউইথ কম, একটা একটার সাথে সমানুপাতিক, যেহেতু একই জিনিস মিন করতেছে। এখন এই জিনিসটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। যখন তুমি তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছ, আগে সহজভাবে বোঝা, আমি সবচেয়ে সহজ ওয়েতে তোমাদের বোঝাচ্ছি। বইয়ে যেহেতু ব্যাপারটা নাই, আমি সবচেয়ে সহজ ওয়েতে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি। মনে করো এখানে একটা ছোট রাস্তা তোমারে দিলাম, ছোট রাস্তা, অনেক চিকন। এই রাস্তা দিয়া তুমি যতগুলা গাড়ি ট্রান্সফার করতে পারবা। রাস্তা যদি বড় হয়, তাহলে কি আরো বেশি ট্রান্সফার করতে পারবো নাকি কম ট্রান্সফার করতে পারবো বলো? রাস্তা যদি বড় হয়, আরো বেশি ট্রান্সফার করতে পারবো নাকি কম ট্রান্সফার করতে পারবো বলো? বেশি। এই তো বুঝে গেছো। তাহলে তোমার তখন গাড়ির স্পিডটা বাড়বে নাকি কমবে? তখন গাড়ির ট্রান্সফারের স্পিডটা বাড়বে নাকি কমবে? বাড়বে।
স্বাভাবিক। এখন এই রাস্তাটাতেই তুমি মনে করো তরঙ্গ ট্রান্সফার করতেছো। কি ট্রান্সফার করতেছো? তরঙ্গ যাচ্ছে এই রাস্তা দিয়ে, তরঙ্গ যাচ্ছে এই রাস্তা দিয়ে। তাইলে এই রাস্তাটা যদি এখন শুরু হয়, মনে করো তোমাকে বললাম যে 5 হার্জ থেকে 10 হার্জ এর মধ্যে তুমি তরঙ্গগুলা, তোমার সব তরঙ্গ পাঠাও। তাইলে বলো তো এখানের মধ্যে তুমি যতগুলা তরঙ্গ পাঠাইতে পারবা, তোমার এই রাস্তাটা যদি আরো বড় হয় তুমি কি আরো বেশি তরঙ্গ পাঠাইতে পারবা না? এই রাস্তাটা যদি বড় হয় তাহলে আরো বেশি তরঙ্গ পাঠাইতে পারবা না? বেশি তরঙ্গ কি আরো বেশি পাঠাইতে পারবা কিনা বলো? এখানে মনে করো তুমি 2টা তরঙ্গ পাঠাইতে পারতেছো, কারণ তরঙ্গ পাঠানোর জন্য একটা লিমিট লাগে, যে একটা থেকে আরেকটা তরঙ্গের মধ্যে এত ফ্রিকোয়েন্সির গ্যাপ থাকা লাগবে, নাইলে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে ফেলবে। সো এইটুকু রাস্তার মধ্যে, মানে এইটুকু জায়গার মধ্যে মনে করো তুমি 2টা তরঙ্গ পাঠাইতে পারতেছো, 2টা তরঙ্গ পাঠাইতে পারতেছো। রাস্তাটা যদি বড় হয়, এই রাস্তাটুকু যদি বড় হয়, তাহলে বলো তো তুমি কি 2টা তরঙ্গ পাঠাইতে পারবা নাকি আরো বেশি তরঙ্গ পাঠাইতে পারবা বলো তো? মনে করো 100 হার্জ, 2টা পাঠাইতে পারবা নাকি আরো বেশি তরঙ্গ পাঠাইতে পারবা বলো তো? বেশি, অবশ্যই। এখন তরঙ্গের সংখ্যা যদি বেশি হয়, বেশি তরঙ্গ যদি তুমি ট্রান্সফার করতে পারো, কাইন্ড অফ এইটা দিয়ে মনে করো তুমি অর্ধেক ডেটা পাঠাইলা, এটা দিয়ে আরেকটু পাঠাইলা, এটা দিয়ে আরেকটু পাঠাইলা, এটা দিয়ে আরেকটু পাঠাইলা, এটা দিয়ে আরেকটু পাঠাইলা, তার মানে এট এ টাইম বেশি ডেটা পাঠাইতে পারতেছো না বলো তো? ইয়েস অর নো? এট এ টাইম বেশি ডেটা পাঠাইতে পারতেছো কিনা? ইয়েস। যে কারণে তোমার যদি তরঙ্গের রেঞ্জটা বেড়ে যায়, এই তরঙ্গের রেঞ্জটা মানে যতটুকু জায়গা তোমাকে অ্যালোকেট করতেছি, এই জায়গাটুকুকেই বলা হয় ব্যান্ড উইথ। ঠিক আছে, এই জায়গাটুকুকেই বলা হয় ব্যান্ড উইথ। তার মানে এই জায়গাটুকু যদি বড় হয়, তোমার উইথটা যদি বড় হয়, তোমাকে যদি বেশি তরঙ্গের মধ্যে আমি তোমাকে তরঙ্গ জেনারেট করতে পারমিশন দেই, তাহলে তোমার স্পিডটা আলটিমেটলি বেড়ে যাবে না, কারণ তুমি প্রতি সেকেন্ডে আর অনেক বেশি ডেটা পাঠাতে চাচ্ছ বা পাঠাতে পারতেছো, স্পিডটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। তার মানে আমরা ডিরেক্টলি ওয়্যার মাধ্যমে ডিরেক্টলি আমরা স্পিডটাকে বিট পার সেকেন্ডে বলতে পারি বা বিট রেট আকারে বলতে পারি। বাট যদি এটা ওয়্যারলেস মাধ্যম হয়, তখন আমরা এটার স্পিডটাকেই বলি ব্যান্ডউইথ আকারে, যে যার ব্যান্ডউইথ যত বেশি তার স্পিডটাও তত বেশি। তার মানে স্পিড আর ব্যান্ডউইথ এরা আসলে সেম জিনিস মিন করে। এখন এদের সাথে ডিরেক্টলি সম্পর্কও আছে। তুমি বলতে পারবে যে ভাইয়া তাহলে 1 বিপিএস সমান কত ব্যান্ডউইথ, যে কত ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ আমার লাগবে যদি 1 বিপিএস ডেটা ট্রান্সফার করতে চাই, বা 1 বিপিএস স্পিডে যদি ডেটা ট্রান্সফার করতে চাই। ডিরেক্ট সম্পর্কও আছে, বাট এগুলো আমাদের সিলেবাসে নাই। দুটো জিনিস একই মিন করে, এতটুকু বোঝাটাই ইম্পর্টেন্ট এখানে, যে ব্যান্ডউইথ আর স্পিড দুটো একই জিনিস মিন করে, বাট দুইটা ডিফারেন্ট মাধ্যমের জন্য। এটা ওয়্যারলেস, ওটা হচ্ছে ওয়্যারযুক্ত। ব্যান্ডউইথটা যদি বাড়ে, বেশি পরিমাণ তরঙ্গ যাইতে পারবে, বেশি জায়গা তোমার জন্য অ্যালোট, সো তুমি বেশি পরিমাণ ডেটা পাঠাইতে পারবে, তোমার স্পিডটা আলটিমেটলি বাড়তেছে। তার মানে স্পিড বাড়া আর ব্যান্ডউইথ বাড়া একই জিনিস, বুঝছো? ফ্রিকোয়েন্সির ডিফারেন্স বা ফ্রিকোয়েন্সির জায়গাটুকু যদি বেশি হয়, তোমাকে যদি বেশি জায়গা দেই, বেশি ডেটা ট্রান্সফার করতে পারবা। তার মানে ব্যান্ডউইথ যত বেশি, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যত বেশি, তত বেশি তুমি ডেটা ট্রান্সফার করতে পারবা। বুঝছো? বুঝতে পারছো? বুঝছো? ফ্রিকোয়েন্সির ডিফারেন্স যত বেশি, তত বেশি ডেটা তুমি ট্রান্সফার করতে পারবা। ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা হচ্ছে এখানে মেইন ক্যারেক্টার, ফ্রিকোয়েন্সিটা ক্যারেক্টার না। যে 5 হার্জ নাকি 500 হার্জ এটা ম্যাটার না, ফ্রিকোয়েন্সিটা এখানে ম্যাটার না। ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা তোমাকে কত দিচ্ছি, সেই রাস্তাটুকুর ব্যান্ড মানে রাস্তাটুকুর উইথ তোমার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? বলো, ওয়্যার মাধ্যমে কি ইলেকট্রিক্যাল সিগন্যালে ডাটা ট্রান্সফার হয়? তাই তো হয়, একটা ভোল্টেজের আকারে ডাটা ট্রান্সফার হয়, ভোল্টেজের মতো করে ডাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, বলো ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটা করে ট্রু লিখাও। তার মানে একটা স্পিডকে আমি বিপিএস এও বলতে পারবো, ব্যান্ডউইথ দিয়েও বলতে পারবো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলি, যে আমরা একটা স্পিডকে, মনে করো আমি তোমাকে বললাম যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডেটা ট্রান্সফার করার স্পিড হচ্ছে, মনে করো একটা জায়গা থেকে আরেক জায়গাতে ডেটা ট্রান্সফার করার স্পিড হচ্ছে মনে করো 10 বিপিএস। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটা ওয়্যার মাধ্যমে ট্রান্সফার করলে এই স্পিড হয়, বুঝছো? ওয়্যার মাধ্যমে ট্রান্সফার করলে 10 বিপিএস স্পিড হয়, আমি তোমাকে এটা বলে দিলাম। এখন সেম স্পিডটা আমি যদি একটা ওয়্যারলেস মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে চাই, তখন হয়তো আমার যে পরিমাণ উইথটা লাগে ফ্রিকোয়েন্সির, সেই উইথটা মনে করো আমি তোমাকে বললাম, জাস্ট একটা র্যান্ডম নাম্বার মনে করো তোমাকে দিচ্ছে, মনে করো ওই উইথটা হচ্ছে সাপোজ 500 হার্জ। তার মানে তোমার 500 হার্জের একটা গ্যাপ লাগবে যদি 10 বিপিএস এর একটা স্পিড তুমি চাও। এখন এটা ডাজন্ট ম্যাটার তুমি কি 10 থেকে 510 পর্যন্ত এই উইথটা পাচ্ছ, নাকি 1000 থেকে
তুমি হচ্ছে 1500 পর্যন্ত, এই 500 হার্টজ 500 ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তোমার উইথটা কতটুকু। উইথ বেশি, বেশি পরিমাণ জায়গা তুমি পাচ্ছ, তার মানে তোমার স্পিডটা বাড়বে। বুঝছো? এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে দুইটা আসলে একই জিনিস মিন করে। ওকে, সো এই পরিমাণ স্পিড তুমি যদি একটা ওয়্যারলেস মাধ্যমে পেতে চাও, তাহলে তোমার যে পরিমাণ উইথটা লাগতো ফ্রিকোয়েন্সি, যে এই ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে আমি ডেটাটা পাঠাতে চাচ্ছি, সেটাকে বলা হচ্ছে তোমার কি ব্যান্ডউইথ। বলো এখন কি একদম আরো পানির মতো ক্লিয়ার কিনা? বলো এখন কি একদম আরো পানির মতো ক্লিয়ার কিনা? বলো তো একদম আরো পানির মতো ক্লিয়ার কিনা? এখন একদম আরো পানির মতো ক্লিয়ার কিনা? আমরা ডেটা ট্রান্সমিশন মেথডগুলো নেক্সট ক্লাস থেকে শুরু করবো, নো প্রবলেম। বলো এখন একদম পানির মতো ক্লিয়ার কিনা? আরো আরো পানির মতো ক্লিয়ার কিনা? বলো তো। রাইট, ঠিক আছে। তার মানে তোমার উইথটা যত বেশি তত স্পিড বেশি, রাইট? এখন মনে করো আমি তোমাকে কিছু নাম দিচ্ছি। ওকে, তোমাকে বললাম যে একটা গাড়ির স্পিড, মানে কিছু গাড়ির স্পিড, মনে করো যেই গাড়িগুলা 1 থেকে 10 তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্পিডে যায়, তাদের তুমি একটা নাম দিবে। মনে করো তুমি সিটি কর্পোরেশনের লোক, তুমি সিটিতে যতগুলা গাড়ি আছে সবগুলোর তুমি একটা ডিভিশন করতে চাচ্ছ। সো যেগুলোর স্পিড কম সেগুলোর একটা নাম দিবা, যেগুলোর স্পিড মিডিয়াম সেগুলোর তুমি একটা নাম দিবা, ঠিক আছে? যেগুলোর স্পিড মিডিয়াম সেগুলোর তুমি একটা নাম দিবা, আর যেগুলা বেশি স্পিড সেগুলোর একটা নাম দিবা। তাইলে এই নামটা কি তোমার উপর না? বলো তো। যেগুলা এর থেকে বেশি বা এই 20 থেকে বেশি সেগুলো আরেকটা নাম দিবা। এই নামটা কি তোমার উপর না? বলো তো। এই নামটা কি তোমার উপর না? এখন তুমি চাইলে নিজের মতো নাম দিতে পারো। এটা তুমি কি নাম দিবা বলো তো? তুমি নিজের মতো কিন্তু নাম দিতে পারো, যে স্পিড কত গাড়ি সেটার উপর বেস করে আমি জাস্ট সিটি কর্পোরেশনের যে গাড়িগুলা এগুলোর একটা ক্লাসিফিকেশন করতেছি। সো যে গাড়িগুলোর স্পিড কম এগুলো আমরা মনে করি কি বলবো বলো তো? এগুলো মনে করো অটো। এগুলো আমরা অটোর সেগমেন্টে বললাম যে এই স্পিডের যতগুলো আছে সবই অটো। সাইকেল হলো অটো, গাড়ি হলো অটো, সব অটো। এই সেগমেন্টে যেগুলো আছে এগুলারে বললাম আমরা কি বলতো, কি নাম দিব বলো? এগুলারে মানে এই স্পিডের রেঞ্জে যেগুলো আছে এগুলারে মনে করো একটা নাম দিবা। কি নাম দিবা? তোমরা যে নাম দিবা ওইটাই বলো। কি নাম দিবা বলো তো? বলো তো কি নাম দিবা? মিডিয়াম ভেহিকল, প্রাইভেট কার। আচ্ছা ঠিক আছে, সো এগুলার নাম দিলাম হচ্ছে প্রাইভেট কার। ওকে, তার মানে এই রেঞ্জের যে গাড়িগুলা, এই রেঞ্জের স্পিডের যে গাড়িগুলা, এদের একটা নাম দিলাম এই প্রাইভেট কার। আর এখানে এই গাড়িগুলোর নাম কি দিবা বলো? এই গাড়িগুলোর নাম কি দিবা? মার্সিডিজ। বলো এই গাড়িগুলোর নাম কি দিবা? টেসলা। ওকে, এই গাড়িগুলোর নাম কি দিবা যেগুলো স্পিড বেশি? মার্সিডিজ। এখন মার্সিডিজ তো বানান পারি না, মানে লেভেল কতটুকু নামলে কতটুকু গরিব হইলে তোমার হচ্ছে মার্সিডিজের বানানই পারি না। গাড়ি তো পরের কথা। আচ্ছা ধরো বিএমডাব্লিউ, ঠিক আছে? বিএমডাব্লিউ। সো এখন তোমার কতটুকু রেঞ্জ, কতটুকু রেঞ্জ এর স্পিড, এর উপর বেস করে তুমি কিছু নাম দিচ্ছ। এখন ইন্টারনেটের ক্ষেত্রেও তুমি এরকম নাম দিতে পারবে না। যেগুলা খুবই কম স্পিড, যেগুলা খুবই কম স্পিড, একদম ধাক্কায় ধাক্কায় নেট, মানে চলেই না, এগুলার তুমি একটা নাম দিতে পারবা। যেগুলা আরেকটু মিডিয়াম স্টেজের স্পিড, আরেকটু বেশি, একটু বেশি, একটু বেশি, সেগুলারে তুমি একটা নাম দিতে পারবা। যেগুলা অনেক বেশি, অনেক বেশি স্পিড, সেই ইন্টারনেটটাকে তুমি একটা নাম দিতে পারবা বলো তো? দিতে পারবা না? তোমার ইচ্ছা মতো কিন্তু তুমি নাম দিতে পারবা। আমাদের বইয়ে এগুলার একটা নাম দেয়া। কম স্পিডের গুলাকে বলা হয় ন্যারো ব্যান্ড। কি ব্যান্ড? ন্যারো ব্যান্ড। এখন ব্যান্ড মানে কি? একটু আগে পড়ে আসছি, ব্যান্ড মানে স্পিড। তাহলে কি বোঝাচ্ছে? ন্যারো স্পিড। ন্যারো ব্যান্ড মানে কম ব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে তোমার জায়গা কম, জায়গা কম মানে স্পিড কম। তার মানে এটা কম স্পিড মিন করতেছে না? কম স্পিড মিন করতেছে। যেটা আরেকটু বেশি এটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। ওকে, ছোটবেলায় নাম দিছে, এই নামই এখন চলতেছে, এটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। এটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। তার মানে এটার উইথটা, ব্যান্ড বলতে আমরা বুঝি উইথ, ন্যারো ব্যান্ডের উইথটা ছিল কম, ন্যারো ব্যান্ডের উইথটা ছিল কম, তার মানে তার মধ্যে স্পিডও কম, রাইট? তার মধ্যে স্পিডও কম, তার স্পিডটা হচ্ছে কি? তার স্পিডও সবচেয়ে কম। ভয়েস ব্যান্ডের উইথটা ন্যারো ব্যান্ড থেকে আরেকটু বেশি, তার মানে তার স্পিডটা ন্যারো ব্যান্ড থেকে একটু বেশি, এটা থেকে একটু বেশি, একটু বেশি। বুঝছো? আমি জাস্ট নাম দিচ্ছি, যে স্পিড অনুযায়ী নাম দিচ্ছি, আর কিছুই না। স্পিড অনুযায়ী নাম দিচ্ছি।
আর যেটা অনেকটা বেশি স্পিড এটাকে বলি আমরা ব্রডব্যান্ড। কি বলি? ব্রডব্যান্ড। সো বাসা বাড়িতে আমরা কোনটা ইউজ করি বলতো? এই ব্রডব্যান্ড ইউজ করি। তাইলে বুঝছো নাম কই থেকে আসছে? ব্রডব্যান্ড। তার মানে এটার ব্যান্ডটা অনেক বড়, তার মানে এটার মধ্যে স্পিডটাও কি হবে বলতো? স্পিডটাও হবে অনেক বেশি। স্পিডটাও হবে কি? অনেক বেশি। বুঝছো? তার মানে স্পিডের উপর বেস করে আমরা জিনিসগুলোকে নাম দিচ্ছি। স্পিডের উপর বেস করে, যে কোনটার স্পিড কত ওই উপর বেস করে আমি নাম দিচ্ছি। ব্যান্ড বলতে আমরা কি বুঝি? ব্যান্ড উইথ বলতে আমরা কি বুঝি? কতটুকু জায়গা আমার এলোকেট আছে ডাটা পাঠানোর জন্য। এই ব্যান্ডটা বা ব্যান্ড উইথটা যত বেশি হয় তত বেশি স্পিড, তাই না? এখন ন্যারো ব্যান্ড বলতে বোঝায় ছোট ব্যান্ড, তার মানে স্পিডও কম। কম স্পিডকে আমরা বলতেছি ন্যারো ব্যান্ড। তার থেকে বড় ব্যান্ডটাকে বলা হয় ভয়েস ব্যান্ড, জাস্ট একটু নাম দিছে। মিডিয়াম ব্যান্ড বলতে পারো, ভয়েস ব্যান্ড। ওইটার মধ্যে স্পিডটা কি ন্যারো ব্যান্ড থেকে একটু বেশি হবে, কারণ জায়গাটা বেশি, এই কারণে এটার নাম একটু ভয়েস ব্যান্ড। তারপর এটা বলা হয় ব্রড ব্যান্ড। ব্রড মানে অনেক বড়, ব্রড। সো ব্রড ব্যান্ড মানে অনেক বড় ব্যান্ড তোমার কাছে আছে, মানে তোমার স্পিডটা অনেক বেশি হবে। বুঝছো? কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এই ভাগগুলার নামগুলা বুঝছো? ভাগগুলার নামগুলা বুঝছো বলো তো? ভাগগুলার নামগুলা বুঝছো? বলো। জাস্ট স্পিডের উপর বেস করে আমি কিছু নাম দিচ্ছি আর কিছুই না। স্পিডের উপর বেস করে আমি জাস্ট নাম দিচ্ছি আর কিছুই না। স্পিডের উপর বেস করে আমি জাস্ট নাম দিচ্ছি আর কিছুই না। বুঝতে পারছো? ঠিক আছে। এখন তোমাকে জাস্ট একটু কষ্ট করে এদের স্পিডটা মনে রাখতে হবে, যে ভয়েস ব্যান্ডের স্পিড কত, ব্রডব্যান্ডের স্পিড কত, ন্যারো ব্যান্ডের স্পিড কত। ওকে, সো একটু কষ্ট করে এটা মনে রেখে ফেলবা যে তোমার ডাটা ট্রান্সমিশনের স্পিডের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের স্পিড সবচেয়ে কম, ভয়েস ব্যান্ডের স্পিড তার থেকে একটু বেশি, ব্রডব্যান্ডের স্পিড অনেক বেশি কারণ ব্যান্ডটা বড়। ন্যারো ব্যান্ডের স্পিডটা কত? 45 থেকে 300 বিপিএস, মনে রাখতে হবে। ভয়েস ব্যান্ডের স্পিডটা কত? 1200 থেকে 9600 বিপিএস বা 9600 বিপিএস, মনে রাখতে হবে। আর ব্রডব্যান্ডের স্পিড কমপক্ষে 1 এমবিপিএস, মানে 1 এমবিপিএস থেকে বড় যে স্পিডগুলো সেগুলোকে বলি আমরা ব্রডব্যান্ড। ওকে, সো তিনটার স্পিডের রেঞ্জটা একটু মনে রাখতে হবে, যে কতটুকু স্পিড। অনেক কম স্পিড হলে সেটাকে বলি ন্যারো ব্যান্ড, 300 থেকে কম হইলে। আর 1200 থেকে 96 বা 9600 মধ্যে হলে সেটাকে বলি আমরা ভয়েস ব্যান্ড। 1 এমবিপিএস থেকে বেশি হলে সেটাকে বলি আমরা ব্রডব্যান্ড। এখন বলতে পারো যে মাঝের গুলা কই গেল? মাঝের গুলা আমাদের জানার দরকার নাই, ওইগুলার কোনো নামের মধ্যেই দেয় না, কোনো ক্লাসেই নেই ওইগুলা। ঠিক আছে, বুঝছো? এখন প্রত্যেকটা স্পিডের কোরেসপন্ডিং একটা ব্যান্ড থাকে, তোমরা জানো যে কতটুকু ব্যান্ড তোমার লাগবে। সো ন্যারো ব্যান্ডের কোরেসপন্ডিং ব্যান্ডটা এত। এখন ব্যান্ড ক্যালকুলেশন করার জন্য কিন্তু সূত্র আছে, যে সূত্রগুলো আমরা পড়তেছি না, আমাদের সিলেবাসে নাই। যে এই 9600 বিপিএস স্পিডের জন্য কত ব্যান্ড বা কতটুকু জায়গা আমার দরকার, এটার জন্য সূত্র আছে। নাইকুইস্ট ইকুয়েশন বলে এটাকে, বাট ওইটা আমরা শিখতেছি না, ওইটা আমাদের দরকার নাই। বাট আমাদের এইটুকুর রেসপেক্টে জাস্ট এই ডেটাগুলো একটু মনে রাখতে হবে, যে তোমার ভয়েস ব্যান্ডের জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, এটার জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, এটার জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত। দেখো এটার মধ্যে কি ব্যান্ডটা অনেক বেশি না, 1 মেগা হার্জ থেকে 300 গিগা হার্জ, অনেক বড় ব্যান্ড। অনেক বড় ব্যান্ড মানে অনেক বেশি ডেটা ট্রান্সফার করতে হবে, তার মানে স্পিডটা অনেক বেশি হওয়া সম্ভব। এই জায়গাতে স্পিডটা এটা থেকে কম, তার মানে রেঞ্জটাও বা ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও এটা থেকে কম। সো একটু কষ্ট করে বই থেকে না, সাইড থেকেও পড়তে পারো, এই রেঞ্জটা একটু কষ্ট করে মনে রাখবা। এখন এইটার করেসপন্ডিং এটা কেমনে আসলো এটা প্রমাণ করা যায়, বাট আমাদের সিলেবাসে বা আউট অফ দ্য কনটেক্সট। বুঝছো? তাহলে আমরা কি কি পড়লাম একটু বলো তো। আমরা পড়ছি ডেটা কি জিনিস, ডেটা কেমনে স্থানান্তর হয়, 5টা জিনিস লাগে, 5টা জিনিস পড়লাম। 5টা জিনিসের নাম একদম মনের মধ্যে গাইথা গেছে। ট্রান্সডিউসার কাকে বলে ডেফিনেশন একদম মনের মধ্যে গাইথা গেছে। তারপর আমাদের প্রোটোকল কাকে বলে একদম মনের মধ্যে গাইতে গেছে, যে সেট অফ রুলস গুলো আছে সেগুলোকে প্রোটোকল বলে। কি কি প্রোটোকল আছে জাস্ট নামগুলো আর পুনরূপগুলো মনে রাখতে হবে। বিট বাইট কাকে বলে জানি, স্পিড কেমনে ক্যালকুলেট করতে হয় জানি, স্পিডের ম্যাথ কেমনে করতে হয় জানি। সো অনেকগুলা ম্যাথ করলাম। সো এই স্পিড আর ব্যান্ডউইথ দুইটা আসলে একই জিনিস, যে এটা আমরা একটু বুঝলাম যে স্পিড আর ব্যান্ডউইথ একই জিনিস, যার ব্যান্ডউইথ বেশি তার স্পিড বেশি। জাস্ট ওয়্যারলেস মিডিয়ামেরটাকে ব্যান্ডউইথ বলে আর ওয়্যার যুক্তটাকে বলা হয় বা ডাটা রেট, দুইটা আসলে একই জিনিস। তারপর তাদের স্পিড অনুযায়ী আমরা তাদের একটা নাম দিলাম, তাদের স্পিড অনুযায়ী আমরা একটা নাম দিলাম। কম স্পিডটাকে বলা হয় ন্যারো ব্যান্ড, তার থেকে বেশি স্পিড বলা হয় ব্রড ভয়েস ব্যান্ড, তার থেকে বেশি স্পিডকে বলা হয় ব্রডব্যান্ড। তারপর আমাদের জাস্ট এই ডেটাগুলো মনে রাখতে হবে, যে ন্যারো ব্যান্ডের স্পিডটা কত থেকে কত, ভয়েস ব্যান্ডের স্পিডটা কত থেকে কত, ব্রডব্যান্ডের স্পিডটা কত থেকে কত। ওকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও একটু মনে রাখতে হবে কষ্ট করে। বলো কেমন লাগছে আজকের ক্লাস, অ্যান্ড বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা সবকিছু বলো। চ্যাপ্টার শেষ করার পরে ইন্টারনেটের বিজনেস খুলবো ভাবছি, হ্যাঁ খুলে দিও একটা।
বলো বুঝতে পারছো সবকিছু? একজন বলছে ভাই নোট করা লাগবে, দেখো নোট করতে পারো, ইনফরমেশনগুলো নোট করতে পারো। দেখো স্লাইডে কিন্তু আমি তেমন কিছু লিখি নাই, তেমন কোনো টেক্সট নাই, এখান থেকে জাস্ট ইনফরমেশনগুলো মনে রাখতে পারো। ডেফিনেশন আমার ক্লাস করলেই তোমার মনের মধ্যে গাইথা যাবে, এই যে ডেফিনেশনগুলো লিখতে হবে না, জাস্ট ছোট্ট করে ম্যাথগুলো দেখতে পারো, ছোট্ট করে তুমি নোট করতে পারো। এত বেশি ডিটেলস লেখা লাগবে না, এত বেশি ডিটেলসে লেখা লাগবে না, ঠিক আছে? ওকে, সো আমাদের টোটাল 6 থেকে 7টা ক্লাস লাগবে, তার মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামীকালকে, ঠিক আছে? ভালো করে পড়ে এসো, এতটুকু। আর পরের ক্লাসে আরও মজা হবে, আমরা সিরিয়াল আর প্যারালাল ডাটা ট্রান্সমিশন মোড পড়বো। সো ডাটা কীভাবে ট্রান্সমিট হচ্ছে ওইটার উপরেও আরও অনেক কিছু আছে, ম্যাথও আছে সেখানে, ইফিসিয়েন্সির ম্যাথ আছে। সো খুবই মজা হবে। সো নেক্সট ক্লাসে আবার চলে এসো সবাই। টাটা, আজকের ক্লাসে বিদায় জানাচ্ছি। সো দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে, বাই। স্লাইডটা আমি আপলোড করে দিব, আপলোড করে এই যে ক্লাসটা দেখতেছো এই ক্লাসের যে ক্যাপশন আছে ওই ক্যাপশন আমি অ্যাড করে দিচ্ছি এখনই। ওকে, টাটা, বাই বাই।